আচ্ছা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? ওকে, আমরা লাস্টের দিন কি নিয়ে কথা বলছি? হ্যালো, ট্রান্সপোর্ট লেয়ারে কি কি ছিল? আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ার নিয়ে রাফির পাশে স্যার ট্রান্সপোর্ট লেয়ার টু ওয়ে থ্রি ওয়ে আর মেনলি ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি? আমরা ওএসএ মডেল যেটা আছে 7টা লেয়ার আছে, মাঝখানে ট্রান্সপোর্ট লেয়ার থেকে ওটার কাজ কি? সেগমেন্ট আকারে ভাগ করা। বসুন, আর কেউ কোনো কিছু অ্যাড করবেন ট্রান্সপোর্ট লেয়ারে? হাসান ভাই, ট্রান্সপোর্ট লেয়ার নিয়ে বলেন কিছু একটা। ও কি কি মিস করছে বা ও কি ভুল করছে? ঠিকই বলছে। আর কি আছে ট্রান্সপোর্ট লেয়ারে? জাস্ট এইটুকুই পড়ছি আমরা ভাই, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ক্লাস ছিল, আরো কিছু তো পড়ছি মনে হয়। স্যার, এগুলো ছাড়া আর কিছু পড়ালেখা করছি আমরা মনে হয়? কি পড়ালেখা করছি স্যার? আমি সিরিয়াসলি ফান মনে নেই এখন। বলেন স্যার, আপনি বসেন। জুবায়ের ট্রান্সপোর্ট লেয়ার কি পড়ালেখা করছি? কি করে এন্ড টু এন্ড কানেকশন তৈরি করে? কিভাবে? ট্রান্সপোর্ট লেয়ার হলো নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের মাঝখানে, রাইট? ও দুইজনের মাঝখানে বসে কি করতে পারে? টিসিপি ইউটিপি তো হলো দুটো প্রোটোকল, ওটা বাদে কি করে? ট্রান্সপোর্ট লেয়ার মেনলি কি কাজ করে? ডাটাগ্রাম সেগমেন্ট এগুলো নিয়ে পড়ালেখা করছি আমরা, রাইট? কি কাজ করে? নাফি, জুবাইর বসে। নোট করেন না আপনারা? বের করেন, খুলে দেখেন যে কিছু আছে নাকি। রাফি, ট্রান্সপোর্ট লেয়ার কি কাজ করে? একটু ডিটেইলস প্রোটোকল কি আছে বলুন। আমরা যে ডেটাগুলো এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাচ্ছি বা আসতেছি, এটা আমরা কনফার্মেশনের জন্য, মানে ইজি লাইনে বলতে গেলে কনফার্মেশনের জন্য দেখা যায়। আবার টিসিপিতে ওই ওভারহেডটা কম থাকার কারণে যেটা টিসিপিতে বেশি। ওভারহেড কি? লাস্টের দিনও আমরা ডেটা থাকে, যেটা হেডারটা প্রত্যেকটা হেডার হিসেবে, এটা হচ্ছে কনফার্মেশন দিচ্ছে। ধরা যাক আমার 10 এর একটা ডেটা যাচ্ছে, তো ওইটা তো ভাগ করা হয়েছে, কিছু প্যাকেটে ভাগ করা হয়েছে, ওইটা প্রত্যেকটা যে গেল বা পৌঁছে গেছে, কনফার্মেশন তো লাগবে এবং সিকোয়েন্স আকারে পৌঁছে গেছে, এটা হচ্ছে ওই ওভারহেড। ওকে, তো ট্রান্সপোর্ট লেয়ার একটা জিনিস এনশিওর করে, যেটা হলো যে আমার সিকোয়েন্সে আমার সব কিছু পৌঁছেছে। অ্যান্ড খুব মজার জিনিস হলো সিকোয়েন্স বলতে কিছু একটা জিনিসকে ও হেডারে অ্যাড করে দেয়, যেটা এনশিওর করে যে আমার এই ডাটা প্যাকেটটা আগে ওটা পরে। তুই ভাই কিছু অ্যাড করবেন? কিছু অ্যাড করবেন নাকি বসে? ট্রান্সপোর্ট লেয়ার নিয়ে কিছু বলবেন? এত বড় একটা জিনিস 2 ঘন্টা 2.5 ঘন্টা লেকচার দিচ্ছি। জোরে স্যার বুঝিনি। পোর্ট, খুব সুন্দর একটা জিনিস বলছেন। পোর্ট নিয়ে কাজ করে। এখানে কেউ একজন বলছিল যে কি জানি বলে সার্ভিস নাকি সামথিং, কিছু একটা বলছিল। সার্ভিস না, সকেট
সকেট কি জিনিস ছিল জানি? আপনার কাছে আসতে স্যার সকেট কি জিনিস জানি? বসে স্যার সকেট কি জিনিস জানি ছিল? বলেন, আপনি বলেন। হ্যাঁ বলেন, সবারই জিজ্ঞেস করতেছি, বলেন। ভুলে গেছেন স্যার? দুটো কম্বাইন করে আমরা সকেট দিয়েছি। সকেট কি কাজ করে স্যার? ইউনিকলি আইডেন্টিফাই করে আইপি এবং ম্যাক অ্যাড্রেসের কম্বিনেশনের মাধ্যমে কানেকশন এস্টাবলিশ করার জন্য খুবই জরুরি। আইপি আর ম্যাক অ্যাড্রেস, সকেটে আইপি আর ম্যাক অ্যাড্রেস, আইপি এন্ড পোর্ট কোন পোর্ট আছে এবং ওই মেশিনের আইপি। মেনলি সকেটটা আমাকে হেল্প করতেছে যে আমি এই সার্ভিসের মধ্যে যখন কাজ হইতেছে, এটা এই হোস্টের মধ্যে চলতেছে, হোস্ট এবং সার্ভিসে ওইটাকে আমরা কি হিসেবে দেখতেছি? আমরা দেখছি আইপি আর পোর্ট হিসেবে দেখি। স্পেসিফিক পোর্ট, ইভেন আমার একই সার্ভিসের মধ্যে মাল্টিপল পোর্ট হইতে পারে। একই সার্ভিসে ইমেইলের জন্য যে ধরনের আমি ইউজ করতে পারবো, সাপোজ আমি বললাম হলো 2446 একটা পোর্ট, এটাকে আমি যে কোনো কাজে ইউজ করতে পারবো, ওটাতে সমস্যা নেই। বাট যখন আমি একটা সার্ভিসের মধ্যে এটা অ্যাসাইন করা এত থেকে এতটুকু সময়ের জন্য, ওই সময় ও আর অন্য কিছু সার্ভ করবে। আবার একই সার্ভিসের মধ্যে একই সার্ভিসের জন্য আমি মাল্টিপল পোর্ট ইউজ করতে পারি, সাপোজ সাইমালটেনিয়াসলি ইউজ করা যায়। রেজিস্টার্ড পোর্ট, হ্যাঁ ডিফল্ট। ডিফল্টগুলোকে যেমন হলো যে আচ্ছা, ডিফল্টগুলো নিয়ে যেহেতু কোশ্চেন করছেন, একটা মজার জিনিস বলি, এটা হলো আর কি হ্যাকিং বা সাইবার সিকিউরিটি রিলেটেড ইম্পর্টেন্ট। যেমন পোর্ট, এই ফায়ারওয়াল তো বুঝি আমরা, রাইট? আমরা ফায়ারওয়াল নিয়ে শুরু দিকে আমরা কথা বলছিলাম, ফায়ারওয়াল, তারপর আইপিএস আইডিএস নিয়ে, রাইট? হ্যাঁ স্যার, ফায়ারওয়ালের প্রকারভেদ করছে। আচ্ছা, আমরা ওটা যদি একটু ভালো পড়ালেখা করবো এবং ডিটেলসে কথা বলবো। সো ফায়ারওয়াল কি করে? ফায়ারওয়াল এভিয়েশন বলতে একটা কনসেপ্ট আছে, যেটা আমরা অফেন্সিভ বা ডিফেন্সিভ যে কোনো হ্যাকিং এর মধ্যে বলি। ফায়ারওয়ালকে এভিয়েট করা। এখন ফায়ারওয়াল হলো কি বলে দিচ্ছে যে আমার এই নেটওয়ার্কের মধ্যে এই কটা পোর্ট বাদে অন্য কিছু আমি অ্যাক্সেস দিব না। এখন পোর্ট 80 তো সব ফায়ারওয়ালে বেসিক্যালি অ্যাক্সেস দেওয়া থাকে না। এটা একটা রেজিস্টার্ড পোর্ট, আমরা জানি এটা কিসের জন্য কাজ করে? এইচটিটিপির জন্য। একটা হ্যাকার কি করবে, সাপোজ ওর যদি কোনো ভালনারেবল সার্ভিস রান করা লাগে এবং ওটা দিয়ে অ্যাটাক করা লাগে, ও 80 পোর্ট ইউজ করবে ইনস্টিড অফ এইচটিটিপি সার্ভিস ছাড়া অন্য কোনো সার্ভিসের মধ্যে, যেটা ফায়ারওয়াল এভিয়েট করতে হেল্প করে। কথা বুঝতে পারছেন? ফায়ারওয়াল নর্মালি ডিটেক্ট করে, ও বললো যে আমার সে 5টা পোর্ট অ্যাক্সেস দিব আমি, জাস্ট নর্মালি চিন্তা করে 80 22 না দিই আমরা 80 443, তারপর আরো দুই একটা বলেন পপুলার যে সার্ভিস পোর্টগুলো আছে। 21 দেওয়া উচিত না, 22 না, 432 আচ্ছা দিলাম, 432 8080 সাপোজ। হ্যাঁ, সাপোজ ও বললো এই 4টা পোর্ট ছাড়া আমি অন্য কোনো পোর্ট দিয়ে আমাকে অ্যাক্সেস করতে দিব, আমার নেটওয়ার্কে ঢুকতে দিব, ডাটা ঢুকতে দিব। এখন একটা হ্যাকার কি করবে, ও নিজের ভালনারেবল যে সার্ভিস ওটা রান করবে এটিতে। অ্যাক্সেস চলে গেছে, ফায়ারওয়াল এভিয়েট দিছে, ফায়ারওয়াল তো অ্যাক্সেস দিবে, এই জিনিসটা করা পসিবল। সো ফায়ারওয়ালের লগের মধ্যে যদি 80 পোর্টে ভালনারেবিলিটি বা কোনো একটা সাসপিশিয়াস কিছু আসে, ফায়ারওয়ালের আসলো না, আইপিএসে আসলো বা ইডিএসে আসলো, যে কোনোটা আসলো, তখন একটু খুলে চেক করেন, কজ ওগুলো হ্যাকাররা খুব ভালো মনে করে বা ভালোবেসে ইউজ করে। কজ আপনারা দুদিন পর সাপোজ সাইবার সিকিউরিটিতে ঢুকেন, তখন হলো এই জিনিসপত্র আমাদের একটু জানা দরকার। আচ্ছা, আজকে আমরা হলো একটু সার্ভিস নিয়ে কথা বলবো। সার্ভিসগুলো পপুলার কিছু সার্ভিস আছে, এইচটিটিপি, ইমেল সার্ভিস, যে এসএমটিপি বলি বা অন্য কোনো বলি, তারপর হলো
ফাইল ট্রান্সফার কিছু সার্ভিস আছে, নেট আছে, ডিএনএস আছে, ডিএসসিপি আছে। যদি আমরা সব করে জানি, আমরা এদের নিয়ে একটু ডিটেলসে জানার ট্রাই করবো। হ্যাঁ, ওকে। ডিএইচসিপি কি করে? আচ্ছা, আপনারা তো অ্যাব্রিভিয়েশন বলাতে এক্সপার্ট, বলেন ডিএইচসিপি অ্যাব্রিভিয়েশন কি? আমি জানতাম মুখস্থ কোন জায়গা থেকে আসবে। ওকে, এখন বলেন ডিএইচসিপির কাজ কি? আইপি অটোমেটিক। সো আমি হলো কি, যেমন কোনো ওয়্যারলেস একটা নেটওয়ার্ক আছে, ওখানে হলো কি একটা ডিভাইস অ্যাক্সেস করলাম, ও একটা আইপি নিয়ে নিল অটোমেটিক্যালি 192.168. something. সো ডিএসসিপি সেই কাজটাই করে। এখানে হলো কি ওটা আমাদের করে দেখাইছে একটা ফিগারের মাধ্যমে। দেখেন তো ফিগারটাতে অপরিচিত কিছু আছে নাকি আপনাদের জন্য? আমরা বুঝতেছি কি হইতেছে। ইভেন যখন আমরা মোবাইল ডাটা ইউজ করি, হ্যাঁ, মোবাইল ডাটা ইউজ করলে কি করে, ও একটা আইপি নেয়। যেমন সাপোজ আমার এই ডিভাইসটা হলো গিয়ে ইসের মধ্যে দেওয়া আছে, আমি আইপি সহকারে দেখাতে পারবো কত সুন্দর করে। আমি একটা লিনাক্স চালাচ্ছি। সো এই যেমন ওকে একটা আইপি অ্যাসোসিয়েট করে দিছে কত, 10.165. আমি জানি না এখান থেকে কিছু বুঝতেছেন নাকি। 165.107.234. আচ্ছা, 10. something এটা কোন ক্লাসের? ক্লাস এ সার্ভিস বলতে বা ক্লাস এ নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? এটা কি প্রাইভেট না পাবলিক? প্রাইভেট। সো প্রাইভেট নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? কি ইন্টারনেট অ্যাক্সেস করতে বলা যাবে না? কি অথরাইজ করা? আচ্ছা, আমি একটু এই কনসেপ্ট একটু ক্লিয়ার করি। হ্যাঁ, প্রাইভেট আর পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক মানে হলো যে আমি সাপোজ বললাম 10. something, এটা আমার প্রাইভেট নেটওয়ার্ক। হ্যাঁ, এটা হলো আমার একটা সাপোজ আপনি মনে করেন হোটেল বা বড় বড় ইস্যু, আমার ইস্যুর মধ্যে এটা হলো প্রাইভেট নেটওয়ার্ক। ও ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারবে কি পারবে না সেটা পরে প্রশ্ন। ও অ্যাক্সেস করতে পারতেছে মেনলি এটার ভিতরে যা যতগুলো ডিভাইস আছে সেগুলোকে। অ্যান্ড ও ইন্টারনেট অ্যাক্সেস করে থ্রু আ গেট। মানে ইন্টারনেট থেকে ওকে সরাসরি এই আইপি হিট করে পাবে না, কিন্তু ও যে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে থ্রু আ গেট। যেমন আমরা যে ল্যাবের মধ্যে যে নেটওয়ার্কগুলো পাচ্ছি, বা আমরা সাপোজ ওয়াইফাই ইউজ করছি, যখন ওয়াইফাইয়ের মধ্যে আপনি কি পাচ্ছেন 192.168. something, এটা কি প্রাইভেট না পাবলিক? এটা কি প্রাইভেট না পাবলিক? প্রাইভেট। যাচ্ছে কি করে? আপনি বললেন ল্যান্ড করে যাচ্ছে, দিস ইজ গেটওয়ে। সো প্রাইভেট বলতে আমার প্রাইভেটলি কনফিগার করার জন্য আমি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতেছি। এই নেটওয়ার্ক যদি অন্য কোনো নেটওয়ার্কে যায়, তখন আমি গেটওয়ে যাই, গেটওয়ে থ্রুতে যাই। উই হোপ ওয়ে। দেখেন তো এই ফিগারটা বুঝেন নাকি? ফিগারটাতে কি হয়েছে স্যার এক্সপ্লেন করেন। আপনি হলো জাস্ট মোবাইল নেটওয়ার্কের সাইডটা এক্সপ্লেন করেন। উপরে রাইট সাইডে টাওয়ার এটা। নেটওয়ার্ক মতো আমি দেখনো নেটওয়ার্ক পেতে পারি। আচ্ছা, ওর সার্ভার কে? ডিসিপি সার্ভার কে? ডিসিপি সার্ভার কি টাওয়ারটা নাকি ওই রাউটারটা? SP1 রাউটারটা। আচ্ছা, রাউটারটা যেহেতু নেটওয়ার্ক আইপি দিতেছে, ডিসিপি ক্লায়েন্ট হিসেবে মোবাইল দিয়ে একজন অ্যাক্সেস করতেছে, টাওয়ারটা কি কাজ করতেছে? টাওয়ারটা সিগন্যাল এনহ্যান্স করতেছে বা রিপিটারের কাজ করতেছে। ডিসিপি সার্ভার, এসপি সার্ভার, ঠিক আছে। স্যার ডাউন সাইডের নেটওয়ার্কটা আপনার ডাউন সাইডে ডিসিপি সার্ভার থেকে ডিসিপি ক্লায়েন্টস, আপনি না হলে আপনার পাশে কি স্যার এই নেটওয়ার্কটা এক্সপ্লেন করুন কি করতে হবে। এটা স্যার এখান থেকে স্যার ভাই আছে এই দুইটা জিনিস, সার্ভার আছে, ক্লায়েন্ট আছে। ক্লায়েন্ট আছে, সার্ভার থেকে ক্লায়েন্ট আর কিছু করতে স্যার। আচ্ছা, আর লেফট সাইডেরটা ওয়েবসাইট
নেটওয়ার্ক, এটার মধ্যে একটা লোকাল ডিএসসিপি সার্ভার আছে যেটা ওরা নিজেরা তৈরি করছে। ভালো কথা। তারপর এখান ওই সার্ভার থেকে আইপি নিতেছে, রাইট? এখান থেকে স্যার অর্ধেক ওই সার্ভার থেকে নিতে স্যার, অর্ধেক অন্য আমাদের আইএসপি থেকে নিতে। শিওর? না না, এখান থেকে নিতে হবে। এই এরিয়াটা, এই যে এই এরিয়াটুকু এক্সপ্লেন করুন আপনি। এখানে লোকাল ডিএসসিপি সার্ভার আর একটা কর্পোরেট নেটওয়ার্ক আছে। লোকাল সার্ভার ডিএসসিপি সাপোজ এখানে আমি পিসি এ বি সি ডি ই এফ জি, তারপর আপনি বলেন আমার জি পর্যন্ত 6টা বা 7টাই পিসি আছে। সবগুলো লোকাল সার্ভার থেকে নিতেছে, এটা বুঝতেছি। এটা বুঝিনি কি ও, আচ্ছা সার্ভার থেকে নিতেছে না রাউটার থেকে নিতেছে আইপি? আপনি বলেন, আপনি না সার্ভার থেকে নিতেছে না রাউটার থেকে নিতেছে আইপি? সার্ভার থেকে। রাউটার থেকে নিতেছে নাকি? তাহলে রাউটার কি কাজ করতেছে? রাউটিং এর কাজ বলতে বলেন বলেন, দাঁড়ান। দ্যাট মিনস রাউটার পর্যন্ত, রাউটারের এই ইন্টারফেস, আমরা ইন্টারফেস তো বুঝি, এই পাশে প্রত্যেকটা পোর্ট আলাদা ইন্টারফেস কাজ করতেছে। হ্যাঁ, সো রাউটারের ইনসাইডের যে ইন্টারফেস ও আইপিটা নিতেছে কাছ থেকে, ও পর্যন্ত ডিসি সার্ভার নিতেছে, এটা বুঝি আমরা। তাহলে আমার এই নেটওয়ার্কটা আর এই নেটওয়ার্কটার মধ্যে ডিফারেন্সটা কি? ধরলাম ওয়্যারলেস ওয়্যার্ড, ওইটা বাদে, এটা বাদে একটা সার্ভার থেকে নিতেছে, একটা রাউটার থেকে নিতেছে। দ্যাট মিনস একটা জায়গা হলো সার্ভারের জন্য ডেডিকেটেড একটা সার্ভারই অ্যালোকেট করা আছে ডিসিপি সার্ভিসের জন্য, আরেকটা জায়গায় রাউটার ইটসেলফ ইজ ওয়ার্কিং অ্যাজ আ ডিসিপি সার্ভিস। ছোট নেটওয়ার্কের জন্য ঠিক আছে। ওকে, এই ফিগারটা দেখেন তো, কিছু বুঝে যায় নাকি? স্যার এক্সপ্লেন করুন। আচ্ছা, জিনিস ঘটনাটা কি হইতেছে এখানে খুব সুন্দর করে দেখানো আছে। ডিএসসিপি ক্লায়েন্ট, দ্যাট মিনস যখনই আমি বা আমরা, তুহিন ভাই এক্সপ্লেন করেন। হ্যাঁ, না চান্স আছে আপনার কাছে শুনবো পরে। একটা জিনিস রিকোয়েস্ট করলাম ক্লাসের মধ্যে, এরপর সরি আমার নিজেটা ফোন আসে, আমি ক্লাসের মধ্যে যাতে কারো ক্লাস টাইমে গুগল করা ছাড়া নেট মোবাইল ইউজ করতে না দেখি। হ্যাঁ, বসুন। আমি বাসায় দেখলাম যতটুকু বুঝছি চেষ্টা করে যে কোনো একটা ডিভাইস যখন সংযুক্ত হয়েছে সেটা ক্লায়েন্ট হিসেবে, তো ডিএইচসিপি সার্ভার হচ্ছে প্রথমে হচ্ছে ডিএইচসিপি সার্ভারের একটা রিকোয়েস্ট পাই, মানে ডিএইচসিপি জানার ট্রাই করতেছে যে এক্সিস্ট করে কি, তখন মানে রিকোয়েস্ট করার পর দেখলো যে নাই, তো এটা ডিসকভার করার ট্রাই। হ্যাঁ, ডিসকভার করার পর দেখলো যে নাই, তখন সে হচ্ছে ডিএইচসিপি রিকোয়েস্ট করতেছে একটা রিকোয়েস্ট পাঠানোর পর ওই যে সার্ভারটা আছে ওইটা হচ্ছে ডিএইচসিপিটা অফার করছে যে আমাদের এই সার্ভিসটা আছে বা আমরা এটা প্রোভাইড করতেছি, তখন ওই রিকোয়েস্টটা পাওয়ার পর সেটা গ্রহণ করতেছে, যদি গ্রহণ করে এটা অ্যাকনোলেজ হবে, আর যদি না হয় তাহলে এটা নেগেটিভ অ্যাকনোলেজ। ঠিক আছে, আর একটু জাস্ট আমি অ্যাড করে দিই, এখানে পুরোটাই ঠিক আছে। ডিসিপি ডিসকভার বলতে ও জানার ট্রাই করতেছে যে আমি ফার্স্টে হলো গিয়ে ও দেখে যে এই নেটওয়ার্কের কোনো আইপি আমার কাছে আছে কিনা, যে জিনিসটা আপনি মেনশন করছেন ওই জায়গায় ঠিক আছে, যে আমার এই নেটওয়ার্কের মধ্যে কোনো আইপি যদি না থাকে তখন হলো ও ডিসিপি ডিসকভার করা ট্রাই করে। ডিসকভার করা ট্রাই করলো যে দ্যাট মিনস
কেউ কি ডিসিপি অফার করতেছে কিনা, মানে ডাইনামিক্যালি আইপি অফার করতেছে কিনা। যদি কেউ অফার করে তখন হলো কি ও যে বললো যে আমি অফার করতেছি, দেন হলো ও রিকোয়েস্ট করলো তাহলে আমাকে একটা আইপি দাও, ও হলো আইপি দিয়ে দিচ্ছে। দ্যাটস ইট, বুঝছি? ওকে, এখানে এই জিনিসটা ওই যে ও যেগুলো বললো ওই টার্মসগুলো দিয়ে নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট পজিটিভ অ্যাকনোলেজমেন্ট ওইভাবে করে বোঝানো হয়েছে। এখানে কিছু একটা আছে, কি আছে এখানে হলো কি ডিএসসিপি মেসেজ ফরম্যাট। হ্যাঁ, ডিএসসিপিতে এই যে আমরা যে কনভারসেশনগুলো হলো বা কনভারসেশনগুলো হয় ডিএসসিপিতে, মেসেজগুলো ফরম্যাট কি, ফরম্যাটের মধ্যে হলো গিয়ে ওর থেকে অপকোড বলতে একটা কিছু আছে, হার্ডওয়্যারের টাইপ, হার্ডওয়্যারের অ্যাড্রেস লেন, আর হোপস, যে হোপ বলি না আমরা, হোপ হয়ে যাও হোপস। আচ্ছা, ভালো কথা। ট্রানজ্যাকশন আইডেন্টিফায়ার দুটো জিনিস থাকে এখানে হলো 2 বাইটের সেকেন্ডস থাকে, ফ্ল্যাগস থাকে, যেগুলো আমাদের জানার জিনিস সেটা হলো ক্লায়েন্ট অ্যাড্রেস থাকে, CIADDR ক্লায়েন্ট অ্যাড্রেস, ক্লায়েন্ট আইপি অ্যাড্রেস। সো CI হলো ক্লায়েন্ট আইপির জন্য স্ট্যান্ড করে, ইওর আইপি অ্যাড্রেস, সার্ভার আইপি অ্যাড্রেস, গেটওয়ে আইপি অ্যাড্রেস, ক্লায়েন্ট হার্ডওয়্যার অ্যাড্রেস, সার্ভার নেম, বুট ফাইল নেম, ডিএসিপি। আচ্ছা, এখানে ক্লায়েন্ট আইপি অ্যাড্রেস তো আমরা বুঝলাম যে এটা ক্লায়েন্টের। এখন ইওর আইপি অ্যাড্রেস, সার্ভার আইপি অ্যাড্রেস, গেটওয়ে আইপি অ্যাড্রেস, সার্ভার আর গেটওয়ে আইপি অ্যাড্রেস আলাদা কেন? দুইটা আইপি অ্যাড্রেস, সার্ভার আইপি অ্যাড্রেস আর গেটওয়ে আইপি অ্যাড্রেস, এইটা থাকে ডিসিপি মেসেজের মধ্যে, এটা থাকে কেন? দুইটা আলাদা কেন আমার কোশ্চেন এই। যেমন এখানে একটা রাউটার আছে, হ্যাঁ হ্যাঁ, আলাদা কখন হয়? একই হতে পারে, আলাদা হতে পারে। আলাদা হয় কখন? আলাদা একটা সার্ভার যখন থাকে ডেডিকেটেড। সো ডিএসসিপির জন্য যখন ডেডিকেটেড একটা সার্ভার থাকে তখন এই দুটো ডিফারেন্স হতে পারে। এই জন্য সবসময় মেসেজের বা মেসেজের মধ্যে দুটো আলাদা থাকে। হোম নেটওয়ার্কের ক্ষেত্রে আলাদা থাকে না, হোম নেটওয়ার্কে মোস্ট অফ দ্য টাইম আলাদা থাকে না, ডিপেন্ড করে। যদি আপনি হলো গিয়ে একটু এক্সপার্ট হলো, আলাদা সুন্দর করে আবার একটা সার্ভার মেনটেন করে থাকতে পারে। যেমন হলো কয়েকটা জায়গায় দেখবেন যে আপনার কিছু সার্ভিস আছে, স্টোরেজ সার্ভিস ইউজ করা থাকে, এরকম করে একটা হার্ড ডিস্ক লাগে, ওটাকে হলো আরেকটা আইপি দিয়ে ওইভাবেই করে। ইভেন অনেক সময় করে কি এই যে সার্ভারটা থাকে, সার্ভারটা তো মোটামুটি যে ওর যে ইটা থাকে বলে প্রসেসরটা থাকে, প্রসেসরটা মোটামুটি ভালো, খুব একটা খারাপ। ও ডাটা প্রসেসিং করতে পারে, প্লাস ডাটাগুলো খুব ফাস্ট কাজ করতে পারে। সেকেন্ডলি ওর কাছে আরেকটু সার্ভিস দেওয়ার মতোই থাকে। অনেকে করে কি এই সার্ভারটাকে শুধু করে ডিসিপি সার্ভারই করে, যাতে হলে গিয়ে ওর এইগুলো অনেক ফাস্ট হয়। আচ্ছা, ভালো কথা, এটা গেল। এখানে প্রত্যেকটা এক্সপ্লেন করা আছে। হার্ডওয়্যার টাইপ বলতে কি আইডেন্টিফাইজ দ্য টাইপ অফ হার্ডওয়্যার ইউজড ইন নেটওয়ার্ক, ইথারনেট ইউজ হচ্ছে কি ইউজ হচ্ছে ওগুলো বলে দিতেছে। হার্ডওয়্যার অ্যাড্রেস লেন্থ, স্পেসিফাই দ্য লেন্থ অ্যাড্রেস। হোপস কি জিনিস আমরা বুঝি, ট্রানজেকশন আইডেন্টিফায়ার। একটু পড়েন কেউ একজন, হাসান ভাই পড়েন। ট্রানজেকশন আইডেন্টিফায়ার used by the client to লাইটের জন্য দেখা যায়, লাইটের জন্য আছে না, used by the client to match the request with replies received from DHCP. Server seconds identifies the number of seconds as helix. Like a new idea. হ্যাঁ সামনে দুটো অফ করছি। হ্যাঁ বাইরে বলেন, সমস্যা নেই। সিও সাথে আপনি Seconds identifies the number of seconds elapsed since a client began attempting to acquire a renew list used by DHCP before server to prioritize replies when multiple client requests are outstanding. Flags. আচ্ছা, ফ্ল্যাগস লাগানো বলুন। আইপিগুলো ক্লায়েন্ট আইপি থেকে শুরু হয়। Client IP address used by a client during list renewal when the address of the client is valid and usable, not during the process of acquiring an address. The client puts its own IPv4 address in this field if and only if it has a valid IPv4 address while in the bound state. আচ্ছা, কোশ্চেন এখানে একটা কোশ্চেন। এখানে ভ্যালিড আইপি অ্যাড্রেস বললো বা ভ্যালিড আইপিv4 যেটাই হোক আইপি অ্যাড্রেস,
এখন ভ্যালিড আর ইনভ্যালিড আইপি অ্যাড্রেস মধ্যে পার্থক্য কি, বা এখানে কেন বলছে একটা ভ্যালিড বলতে কি বুঝাচ্ছে? যে কেউ ভ্যালিড অ্যান্ড ইউজেবল আইপি যেগুলো আপনি ব্যবহার করতে পারেন, যেমন কি 255 কি বললো? ইউজেবল আইপি বলতে, আচ্ছা ইউজেবল আইপি আপনারা কয়েকজন উচ্চারণ করেন। ইউজেবল আইপি বলতে কি, এখানে কি বোঝাচ্ছে? আমি স্পেসিফিক একটু জানতে চাচ্ছি। ভ্যালিড আইপি বলতে স্পেসিফিক একটা জিনিস বোঝায়। ভ্যালিড বলতে ভাই ওই যে আইপি অ্যাড্রেসের মধ্যে 278 লেখা এরকম কিছু না। নর্মাল ওইখানে আইপি অ্যাড্রেস বলতে একটা আইপি অ্যাড্রেসই দেওয়া থাকে। সাপোজ হলো কি আমার নেটওয়ার্ক হলো 192.168.4.0/24, হ্যাঁ। সো ওর ভ্যালিড অ্যাড্রেস কত থেকে কত হবে? 1 থেকে 254। এখন যদি ইওর আইপি অ্যাড্রেসের মধ্যে ওখানে যদি এরকম থাকে 192.168.3.2 থাকে, এটা কি ভ্যালিড নেই? ইনভ্যালিড। আপনি বলছেন ইনভ্যালিড, আর কি এটা ভ্যালিড না ইনভ্যালিড? ইনভ্যালিড কেন? এই নেটওয়ার্কের মধ্যে। সো ভ্যালিড আর ইনভ্যালিডের মধ্যে একটা জিনিস জানতে যাচ্ছে যে আইপিটা আছে ওটা এই নেটওয়ার্কে নাকি এই নেটওয়ার্কে। যেমন আমি তো এই ডিভাইসটা নিয়ে ট্রাভেল করতেছি, রাইট? আমি বাসের নেটওয়ার্কে কানেক্ট করতেছি, আমি এখানেও কানেক্ট করতেছি, আমি সব জায়গায় কানেক্ট করতেছি। সো ওর কাছে সাপোজ হলো কি ও একই ইথারনেট বা একই ইন্টারফেস ইউজ করতেছে। দেখবেন যে আমরা ইফ কনফিগ বা আইপি কনফিগ ইউজ করলে ওখানে ইন্টারফেসগুলো দেখা যায়, হ্যাঁ। আমরা আইপি কিন্তু স্পেসিফিক আইপি দেখি না, আমরা এই ইন্টারফেসের আইপি। যেমন আমার পিসিতে যখন আমি ইফ কনফিগ দিব তখন ও আমাকে ব্যাকওয়ার্ড এই ইন্টারফেসের আইপি দেখাবে একটা, এই যে রাউটিং কেবল যেটা আছে আমার ভিতরে ইন্টারনাল একটা আইপি দেখাবে, যেটা হচ্ছে আমরা 127.something বলি লুপ ব্যাক। কোথায়? ওটা হলো ইন্টারনালি কাজ করার জন্য, রাইট? তারপর আরো কয়েকটা ইন্টারফেসে কানেক্ট, যদি আমি ভিপিএন এ কানেক্ট করা থাকি, সো ভিপিএন এর থেকে আমার আরেকটা আইপি দেখাবে। সো ওর অনেকগুলো ইন্টারফেস আছে, প্রত্যেকটা ইন্টারফেস আলাদা আছে। আর ওই ইন্টারফেসটা, যে ইন্টারফেসটা আমি আগে সাপোজ এখানে কানেক্ট করছি বা বাসায় কানেক্ট করছি, ওটা যখন এখানে কানেক্ট করলাম তখন ওকে একটা আইপি থ্রু করছে যেটা হলো ওর জন্য এই নেটওয়ার্কের জন্য ইনভ্যালিড। স্যার কন্টিনিউ। Server IP address. Sorry, your IP address. Your IP address used by the server to assign an IPv4 address to the client. So এটা যখন সার্ভার দিতেছে, হ্যাঁ, server IP address used by the server to identify the address of the server. Sorry, Yes, sir. sorry, পড়ে দাও। Used by the server to identify the address of the server that the client. আচ্ছা এগুলো লাগবে না, এগুলো আমরা বুঝি। বসে লাস্ট দুটো জিনিস, এই দুটো জিনিস পড়ে স্যার। Boot file name. Optionally used by a client to request a particular type of boot file in a DHCP discover message. Used by a server in a DHCP offer to fully specify a boot file, directory and file name. DHCP options. Ports. DHCP options including servable parameter required for basic DHCP operation. This field is variable in length. Both client and server may use this field. কোনো কিছু বুঝিনি আসি? তোমরা কি তুহিন ভাই? নেটওয়ার্ক বুট বলতে সবাই ওই যে লাস্টের আগের অপশনটা বুট ফাইল নেম। বুট ফাইল নেম, হ্যাঁ। হ্যাঁ, এই জায়গাটা কেউ কোনো অপশনে কাজ করে কারণ হ্যাঁ, বুঝুন কিভাবে স্যার? ওই যে কাজ করতে থাকলে তো বুঝে যাবে। আমি এটা দেখেছিলেন এই ল্যাবেই আমরা সেটআপ করছি। এই ল্যাবে লিনাক্স সেটআপ করা আছে। ওকে, ওই সার্ভার থেকে প্রত্যেকটা মেশিনে ওএস দেয়া। এই জিনিসটা বুঝি আমরা, এটা কত মজার অ্যাকচুয়ালি। এটা মজার দিক। হ্যাঁ, এইজন্য আমি একটা সার্ভার থেকে সব করে মেশিনের মধ্যে, যেমন হলো কি নরমালি আমরা বুট করার ক্ষেত্রে কি করি, আমরা হলো পেন ড্রাইভ দিয়ে বুট ওটা দিয়ে দিয়ে এখানে কোনোটা পেন ড্রাইভ দিয়ে করা, এখানে একটা পেন ড্রাইভ দিয়ে বুট করা হওয়ার কথা না, আই গেস, রাইট? লিনাক্সগুলো সব কটা হলো এখানে একটা ইভেন যে ওই রুম থেকে একটু পর পর এসে আমরা বলে যে এই মেশিনটা বন্ধ করে নি, কেন বলো?
বিকজ এই মেশিনটা ওদের সার্ভার হিসেবে কাজ করতেছে। ইভেন আরেকটা জিনিস করতে পারেন, কোনো একটা পিসিতে অ্যাকচুয়ালি কোনো অপারেটিং সিস্টেম থাকবে না, দরকারই নেই। এই মেশিনের মধ্যে ভার্চুয়ালাইজ করে সব করে পিসি চলবে। সো যখন এখানে বুট ফাইলের কথা বলতেছে, হতে পারে ডিএসসিপি সার্ভার বুটের জন্য বুট ফাইল পাস করে, তখন ওখানে বুট ফাইলের কথা বলছে, স্পেসিফিক ডিরেক্টরি স্পেসিফিক কি, যেমন হলো একটা সার্ভারের মধ্যে হলে গিয়ে 5টা বুট ফাইল আছে। উইন্ডোজে হইতে পারে, সাপোজ আপনারা মনে হয় হয়তো সার্ভার 19 নিয়ে কাজ করে এটা একটা আরএসএল 9 আছে, আরএসএল 9 দেওয়া আছে বা দেওয়া আছে। সাপোজ হলো এখানে হলে গিয়ে আমার কয়েকটা আছে, বুট ফাইল আছে। সেন্টোস দেওয়া আছে একটা, সেন্টোসের 9 অর সামথিং, সেন্টোসের একটা ভার্সন দেওয়া আছে, রেডের একটা ভার্সনও দেওয়া আছে, রেডের আছে। তারপর হলো গিয়ে একটা উইন্ডোজ থাকতে পারে। এখন কোন পিসিতে আপনি কোনটা দিবেন, সুন্দর করে হলো কি ওই পিসি থেকে রিকোয়েস্ট আসার পর স্পেসিফিক ভাবে ওই পিসির ওএস ফাইলটা চলে যাচ্ছে, এন্ড ওইটা বুট করতে খুব ফাস্ট হয়। এই যে নর্মালি যে সেটআপ দেওয়া বা এই সেটআপের টাইম ওরকম আহামরি কাহিনী হয়, ফাস্ট করে কাজ করে। এই জন্য এটা খুব ইন্টারেস্টিং কাজ, এন্ড এটা ডিএসসিপি সার্ভার দিয়ে সরাসরি করা যাচ্ছে। কারণ প্রাইভেট নেটওয়ার্কে এভাবেই করে, এন্ড অ্যাকচুয়ালি সব জায়গাতেই এটা করে। এটা করে না শুধুমাত্র যে পার্সোনাল পিসির ক্ষেত্রে, পার্সোনাল পিসি বা হোম অফিসের ক্ষেত্রে হয়তো বা সার্ভার কনফিগার করবে, এত ঝামেলা দরকার নেই, ওই ক্ষেত্রে হলো গিয়ে সব স্পেন্ডার দিয়ে করতেছে। বাট মোস্ট অফ দ্য টাইম নেটওয়ার্ক থেকে করা হয়। ডিএসসিপি সার্ভারের সাথে সবগুলো ক্লায়েন্ট কানেক্টেড থাকে, তারপরে যা ওখানে থেকে ওয়েস দিয়ে দেয় সবটা হ্যাঁ, ইভেন এখানে বসে কনফিগার করে ওই পিসিতে যাওয়া হয়। কাইন্ড অফ যে অ্যাক্টিভ ডিরেক্টরি যেভাবে কাজ করে, হ্যাঁ, অ্যাক্টিভ ডিরেক্টরিও সেম কাজটাই করতেছে। এডির মধ্যে অনেকগুলো সার্ভিস আছে। আমরা এডি নিয়ে যখন আমি জানি না এখানে এডি নিয়ে পড়ালেখা আছে কিনা, এডি নিয়ে যখন আমরা ডিটেলসে পড়বো তখন দেখবো যে এডি কত মজার কাজ করে। আমরা চ্যাপ্টার 10 এ আছি না, 10 আছে। মানে ল্যাব আমরা মানে এখানে বলে মানে ল্যাব মানে কি, মানে কোশ্চেনগুলো হলো গিয়ে আমি ফার্স্টে যাচ্ছি যে অ্যাটলিস্ট মিনিমাম 5-6টা মডিউল হলো গিয়ে সবাই সলভ করুন। এরা কেউ সলভ করেনি, প্রবলেমটা হলো আমার এখানে। আমি ওইটা করতে পারতেছি না, ওদের হলো এক্সাম আছে, তাহলে না হলে হলো কি নর্মালি আমাদের টাইমের যে লেন্থ ওটার মধ্যে করা যাবে। যদি সাপোজ করে আসতেছে দেন আমি করাচ্ছি, খুব ফাস্ট করে ফেলা পসিবল, তখন হলো আমি আমার পেসে করতে পারবো, কারো প্রবলেম হবে না। বাট এরা কেউ একজনও করে আসে না, একজন ওইটা মনে করছে, ও বাদে আর কেউ কি এখানকার মডিউল সলভ করছেন? মডিউলের কোশ্চেন আছে বা কিছু আছে দেখছেন কি না, সলভ করছেন? সো একটু জাস্ট খালি ওদের 6 তারিখের এক্সাম শেষ হওয়ার পর হলে কি আমরা ওইভাবে করে ই করতে পারবো। সরি, আচ্ছা আপনাদের এক্সাম কবে পিছায় আমার একটু জানেন? হ্যাঁ আচ্ছা, ডিএনএস সার্ভার কি করে? ওকে এক্সাম নিয়ে পড়ে আমাদের মিটিং। স্যার এই লেটার দেন, এই লেটার না দিলে ও বোর্ডে লেখা দেখা যায় এখান থেকে লেকচার। আমি ঘুমাই গেলে একটু ওঠা দিই, লাইট ছাড়া ঘুম চলে আসবে। ডিএনএস সার্ভার কি করে স্যার? কি করে? আইপির এগেইনস্টে যে নামটা থাকে ওটা দিতেছে, আবার নামের এগেইনস্ট আইপি দিতেছে। ভালো কথা, সুন্দর কথা। আচ্ছা, এগুলি বুঝি আমরা হায়ারার্কি ডিএনএস এর পরে নেই। আচ্ছা, একটা ইউআরএল বুঝি আমরা, স্যার যে ইউআরএল ফুল ফর্ম বললেন চলে আসুন, আসেন আসেন আসেন। আসেন না রে ভাই, বুঝে আপনার আসতে বলছি। একটা ইউআরএল লেখেন, যা মন চাই একটা ইউআরএল লেখেন। লিখবো
লেখেন, আপনার বন্ধু বান্ধব বুঝলেই চলে, আমার সমস্যা নেই। শর্টকাটে লাগবে, শর্টকাটে তো হবে না, আরও কিছু লেখা লাগবে। তারপরে এই যে এখানে সাপোজ এইটুক জিনিসপত্র অ্যাড করে দেন, সাপোজ এইটুক অ্যাড করেন, এইটুক অ্যাড করেন এটার সাথে, এইটুক সাপোজ লঞ্চ বা সাপোজ আপনি ই করেন, কি জানি বলে স্ল্যাশ হলো গিয়ে সিসকোর মধ্যে হলো গিয়ে ল্যাব সিকিউরিটি, ল্যাব দেই, ল্যাব হাইফেন সিকিউরিটি। লেখেন, এটা আপনি বুঝছেন তো আমি কি লিখবো, স্ল্যাশ ক্লাস কোশ্চেন কোশ্চেন মার্ক B2 না B2 লাগবে, ওই ক্লাসের জন্য আপনার ক্লাস হলো M2 না M2 equal 2.2 এক্সপ্লেন করুন এক একজন, এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি, তারপর হলো এই পাশে কি, কয়েকটা পার্ট আছে এখন, একটা ইউআরএল, এটা করলে আপনাদের ইউআরএল কমপ্লিট মোটামুটি। প্রথমে এটা কি HTTPS কি প্রোটোকল, রাইট? তারপরে এই www কি ডোমেইন, বুঝি ডোমেইন, ডোমেইন নেম, ডোমেইন নেম কোনটা এখানে, এরপর একটা ডোমেইন। www হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওইসব জিনিসপত্র বলছে। সিসকো কি মে TL টপ লেভেল TLD জিনিসটা কি TLD ফুল ফর্ম অ্যাব্রিভিয়েশন বলেন, অ্যাব্রিভিয়েশন টপ লেভেল ডোমেইন। তো ডোমেইনের কিছু পার্ট থাকে, টপ লেভেল ডোমেইন, তারপর রুট লেভেল ডোমেইন, ইভেন এখানে .com এর পরও আরো কিছু থাকতে পারতো, .com .dd .edu, সিসকো যদিও এটা না বাট স্টিল এরকম থাকতে পারে। হ্যাঁ, এই টপ লেভেল ডোমেইনের মধ্যে আবার কিছু ভেরিয়েশন আছে, যে হলো কি এটা কোন টাইপের ইসের জন্য, যেমন হলো এটা কমার্শিয়াল কিনা, এটা অর্গানাইজেশন কিনা, এটা এডুকেশনের জন্য কিনা, সরি এটা চলে আসবে ওটা। তারপর হলো এটা কোনো কান্ট্রি বেস কিনা, কান্ট্রি বেস হলে তখন হলো এই কান্ট্রির নাম হয়, কান্ট্রি বেস না হলে তখন কান্ট্রির নামটা থাকে না। হ্যাঁ, এই ধরনের অনেক জিনিসপত্র আছে, এগুলো আর একটু ডিটেলস আমরা দেখবো। অ্যান্ড তারপরে কি আছে, তারপরটা হলো কি এটুকু পাথ, পাথটা হলো কি আর কি হায়ারার্কি, ফাইল হায়ারার্কি থাকে। দেন এই জায়গাটাতে যে জিনিসটা থাকে এটা খুব মজার, যদি বাই এনি চান্স আপনারা এসকিউএল ইনজেকশনের কখনো নাম শুনে থাকি, বা ওই যে কি বলে কোয়েরি জিনিসপত্র নিয়ে একটু কাজ করে থাকি, সাপোজ আপনারা নোট.js বা নোট নিয়ে কাজ করছেন কেউ, নোট.js, তারপর হলো গিয়ে আরো অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্কগুলো নিয়ে কেউ কাজ করছি? এই সন্ধান আছে নাকি স্যার? ছাত্র সন্ধান ও তো লিখ গেছে অলরেডি, বাদের লিখ গেছে। কোয়েরির জিনিসগুলো এখানে হয়ে থাকে, ঠিক আছে? কোয়েরি যেমন হলো এখানে একটা কোয়েরি করা হইতেছে, এন্ড কেউ এখানে হ্যাকিং করতে চাইলে মনে করতেছে LFI এখানে হ্যাকিং এর ইন্টারেস্ট সবচেয়ে বেশি কার? সবার সার্চ করে জিনিসটা কি LFI RFI। বুঝি নাই স্যার, সার্চ করুন মোবাইল। বলেন এমন লাগে একটা জিনিস খুঁজতে,
ভাই হ্যাকার হবেন 2 দিন পর। LFI RFI কি তারপরেরটা কি আই কি? ইনক্লুশন কি ইনক্লুড করে? আপনি তো অ্যাপ্লিকেশনটা বলছেন, এরপর বলেন যে কি ইনক্লুড করে। খুব মজার জিনিস এটা। ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো অধিকাংশ এই LFI RFI দিয়ে আরামসে ব্রেক করে যায়। জাস্ট LFI RFI ম্যাক্সিমাম অলমোস্ট 60% যতগুলো ব্রেক হয়, সাপোজ ইউনিভার্সিটির সাইট, তারপর স্কুল কলেজ তো কথাই নেই, ইউনিভার্সিটি সাইট, তারপর হলো গিয়ে গভর্নমেন্ট সাইটগুলো LFI RFI দিয়ে ব্রেক করে। ইনক্লুশন পর্যন্ত বলছেন, বুঝছি তো অ্যাপ্লিকেশন, তাছাড়া কি কি ইনক্লুড করা? এখানে কিছু লেখা নেই ডেসক্রিপশনে, কি লেখা আছে পড়েন। ChatGPT সার্চ করছে, রাইট? বলেন কি লেখা আছে। LFI কি দুর্বলতা? হ্যাঁ, রিমোট ফাইল, লোকাল ফাইল আর রিমোট ফাইল বলতে এখানে কি বুঝাইতেছে? যেমন হলো কি আমার সার্ভার আছে, সার্ভারের মধ্যে LFI RFI কিছু আপনি করবেন, তখন লোকাল ফাইল আর রিমোট ফাইলের মধ্যে ডিফারেন্স কি? বলেন, জোরে বলেন ভাই। মানে ওই যে আপনার পাশে একজন বসে আছে আর আমি এখানে। বুঝান ভাই, সিরিয়াসলি কনসেপ্ট বুঝান, এটা মজার জিনিস। LFI RFI এর সাথে নেটওয়ার্কের সম্পর্কটা খুব কম। হ্যাঁ, খুব কিছু একটা কাছাকাছি কিছু একটা বলছেন, তারপর দুটো থেকে সার্ভারে কি করে? ফাইল ইনজেক্ট করে দেখছে। সো LFI RFI এর মাধ্যমে আপনি হলো কি কিছু জিনিস করতে পারেন। এখানে দেখতেছেন পাথ দিয়ে হলো কি ফাইল অ্যাক্সেস করতেছে। LFI এর মধ্যে কি করে, যেমন হলো LFI এর মধ্যে হলো কি ওখানে পাথ দিয়ে হলো কি কিছু ফাইল অ্যাক্সেস করার ট্রাই করা হয়। এন্ড কিছু ফাইল অ্যাক্সেস করার মধ্যে হলো কি সাপোজ আপনি নর্মালি বেসিক্যালি পাথ দিয়ে করতে পারতেছেন না, আপনি ডট দিয়ে ব্যাকওয়ার্ড দিয়ে তারপর করার ট্রাই করলেন, সেভাবে করতে পারতেছেন না। এটা অনেকগুলো স্টেপ আছে। হ্যাঁ, LFI খুব মজার জিনিস। আমি লাস্ট LFI এর কয়েকদিন আগে একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসে অনেক ইন্টেলিজেন্ট এবং জিনিয়াস লেভেলের স্টুডেন্ট ছিল। লিটারালি আমরা 7টা কি 8টা লেভেলে LFI ট্রাই করছি, 8টা টাইপের LFI। খুব জিনিয়াস লেভেলের কিছু স্টুডেন্ট ছিল, মজার ছিল ক্লাসে। জোরে বলেন স্যার, আমি কম শুনি কানে। PHP একটা ওয়ার্ড উচ্চারণ করছে, PHP হেডার অফ। সো PHP খুব ভালনারেবল একটা ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজের দোষটা হলো গিয়ে এটার ইউজার, ঠিক আছে? যখনই আমরা কোডিং করি না, কোডিং করার ক্ষেত্রে বা আমরা যখনই সাপোজ নোটগুলো অ্যাক্সেস করে কিভাবে নোট বলি বা সাপোজ যাই বলেন, অলমোস্ট যে কোনো কিছু আমরা অ্যাক্সেস করার ক্ষেত্রে আমি কিভাবে অ্যাক্সেস করতেছি এবং কিভাবে অ্যাক্সেস করতেছি না, ওটা ব্যাকএন্ডে এটা কোনটু বা কোন জিনিসগুলো অ্যালাউড সার্ভারে ফাইল রিড করার ক্ষেত্রে। আমি যখন একটা ইউআরএল দেখতেছি, ইউআরএল এর কোন জিনিসটা অ্যালাউড, কোন জিনিসটা অ্যালাউড না, কোন মেথড আমরা ওই যে গেট, পোস্ট, এগুলি বুঝি তো, গেট, পোস্ট, পুট মেথডগুলো। সো কোন মেথডগুলো, কোন HTTP মেথডগুলো অ্যালাউড, কোনটা অ্যালাউড না, কোনটা কিভাবে, কোনটা কখন অ্যালাউড, কোন পর্যন্ত, প্রত্যেকটা লিমিটেশন, এই জিনিসগুলো যদি ঠিকভাবে মেনশন বা মেনটেন না করা হয় তখন এই জিনিসটা খুবই। অ্যান্ড বাংলাদেশ না শুধু ওয়ার্ল্ড ওয়াইড ম্যাক্সিমাম সার্ভার অ্যাডমিন প্লাস এই যে আর্কিটেক্ট, হ্যাঁ ম্যাক্সিমাম আর্কিটেক্ট, ওখানে সিকিউরিটির কেউ থাকে না, অ্যান্ড তারা সিকিউরিটির আহামরি কিছু বুঝবে না, নর্মালি কাজ করতেছে। আমরা বলি না যে কোডিংয়ের মধ্যে বলি না, ইফ ইট ওয়ার্কস ডোন্ট টাচ ইট। হ্যাঁ, এই জিনিসটা একটা প্রবলেম। যখন আমরা সিকিউরিটির কাজ করি তখন ইটস আ প্রবলেম। ইফ ইট ওয়ার্কস, টাচ ইট অ্যান্ড চেক ইট হোয়াই ইট ওয়ার্কস, হাউ ইট ওয়ার্কস।
and what if something works, যেটা ওয়ার্ক করার কথা। মজার জিনিস, আমি জানি আপনাদের কাছে বোরিং লাগছে, বাট ইফ আই কুড লাইক শো ইউ সাম প্র্যাকটিক্যাল থিংস তখন বোঝা লাগবে। আমি এমনি প্র্যাকটিক্যাল কিছু একটা দেখাবো, এইভাবে না দেখানো পসিবল হলো আমি ভিডিও আপলোড করে দেবো। ওকে, এখানে কি বলছে কেউ একজন রিড আউট করেন স্যার। দ্য ডিএনএস The DNS consists of hierarchy of generic top-level domains which consist of .com, .net, .org, .gov, .edu and numerous country-level domains such as BR, ES, UK, etc. At the next level of DNS hierarchy are second-level domains. These are represented by the domain name that is followed by a top-level domain. Subdomains are found at the next level of DNS hierarchy and present some division of the second level domain. Finally, a fourth level can represent a host in a subdomain. Each element of the domain specification is sometimes called a label. The labels move from the top of hierarchy downwarded from the right to left. A dot at the end of domain name presents the root server of the top level of hierarchy. The figure illustrates the DNS domain hierarchy. বলেন এবার, বললেন তো এখানে কোনটা কি? 1 2 3 4 লাইট দিয়ে দিন স্যার। বলেন স্যার 4 নম্বরটা কি? আমার বোর্ডে কান্ট্রি লেভেল বা টপ লেভেল ডোমেনের মধ্যে একটা কান্ট্রি আছে আর একটা হলো ওইটার টাইপ আছে। হ্যাঁ, এটা হলো কান্ট্রি লেভেল আর এটা হলো এডুকেশনাল হবে বা সামথিং হবে। ঢাকা ইউনিভার্সিটি, এটা কি 3 নম্বরটা? সেকেন্ড লেভেল ডোমেন। সেকেন্ড লেভেল দ্যাট মিনস দিস ইজ দ্য মেন সাইট, যে সাইটের এগেইনস্টে রেজিস্টার করা হয়েছে। আমরা ডোমেন রেজিস্ট্রি জিনিসটা বুঝি, কেউ নিজের ডোমেন কিনছেন এখানে কিনছেন, দিস ইজ দ্য সাইট ইউ রেজিস্টার। ঢাকা ইউনিভার্সিটি বা আপনার যে কোনো একটা সাইট আছে না, যেমন সাপোজ যদি আমরা বাফারেটের নামে একটা ডোমেন নিই তখন হলো bafaret.com, দিস ইজ দ্য থিং উই বাই। অ্যান্ড তারপরে এই পাশে যেগুলো সাবডোমেন ওটা হলো আমরা নিজেরা বসাতে পারি। দেখবেন যে আপনারা হলো গিয়ে ডোমেন কেনা ছাড়া কিছু জায়গায় ফ্রি ডোমেন পান না, ফ্রি ডোমেনগুলো অ্যাকচুয়ালি আপনার ফ্রি ডোমেন না, ওগুলো হলো সাবডোমেন পাচ্ছেন। কারো একজনের ডোমেন আছে, ও হলো একটা ডোমেন কিনে রাখছে, ও হলো আপনাকে সাবডোমেন ফ্রি দিচ্ছে। হ্যাঁ, মোস্ট অফ আচ্ছা। আর এখানে CSE যেটা, এটা কি সেকেন্ড লেভেল ডোমেন নাকি সাবডোমেন? এটা সাবডোমেন। তাহলে এটা কি ছিল? সেকেন্ড লেভেল ডোমেন। আর অভিক এটা কি? সাবডোমেন তো আমি অলরেডি বলে দিচ্ছি। তাছাড়া আর কিছু কথা বলা ছিল না? Fourth level represents host. That means CSC এর মধ্যে অভিকের জন্য যে জায়গাটা আছে এটা হলো ওইটাকে রিপ্রেজেন্ট। সাপোজ হলো গিয়ে আমরা বলে দিলাম যে আমাদের এই ক্লাসের মধ্যে যতজন আছে সবার জন্য আমরা একটা হলো গিয়ে ডোমেন কিনছি। সাপোজ বাফার একটা ডোমেন আছে, হ্যাঁ আমি বললাম বাফারের একটা ডোমেন আছে .com, একটা ডোমেন আছে। এটা আমি কিনছি, কিনে আমি বললাম যে এই ক্লাসের জন্য অ্যালোকেট করে দিলাম আমি একটা CCCA L1 একটা সাবডোমেন অ্যালোকেট করে দিলাম আপনাদের জন্য। এখন আমি বললাম যে এখানে যারা আছেন প্রত্যেকে নিজেদের জন্য একটা কি জানি বলে CV বা পোর্টফোলিও হোস্ট করতে পারবেন ফ্রিতে। এখন প্রত্যেকের নামে যখন সাপোজ হাসান
হাসানের জন্য যেটা দিছি হাসান ডট এটা হাসান প্রত্যেকে বুঝতে পারছি যে জিনিসটা কি হয় ডোমেইন পড়তে যে অনেক কিছু করে ফেলাম না ডোমেইন পড়তে যে অনেক কিছু বলে ফেলাম না চলেন এখানে আমরা দেখি দিস ইজ হাউ ইট ওয়ার্কস রেজিস্ট্রি থেকে রেজিস্ট্রি হয়ে তারপর হলো গিয়ে আপনার ডোমেইন পর্যন্ত মেল ডট সিসকো এফটিপি ডট সিসকো ডাব্লিউডাব্লিউ ডট সিসকো ঠিক আছে ডিএনএস লুকআপ প্রসেস কীভাবে হয় রিজলভার রিকারশন এখানে কিছু জিনিসপত্র আছে কেউ একজন পড়েন স্যার হ্যাঁ স্যার হ্যাঁ হাসান ভাই সরি ভাই বিসমিল্লাহ বলুন পড়েন To understand DNS cybersecurity Analyst. Would be familiar with the following tasks. Resolver, a DNS client that sends DNS messages to obtain information about the requested domain name space. Recursion, the action taken when a DNS server is asked to query on behalf of a DNS resolver. আচ্ছা এই দুটোর মধ্যে পার্থক্য বা এই দুটো কোনটা কি জিনিস একটু বুঝে পারবেন তো আমাকে রিজলভার কি জিনিস আর রিকারশন কি জিনিস হচ্ছে ডাটা স্ট্রাকচার রিকারশন বা ডিএসএল রিকারশন বলতেছি না এটা অন্য জিনিস রিজলভের কাহিনীটা কি আর রিকারশনের কাহিনীটা কি রিজলভ যেটা হচ্ছে ওটা ডিএনএস এর জন্য মেসেজ করে কি ডিএনএস মেসেজটা পায় ওকে মেসেজ ডিএনএস পাঠায় মানে ডিএনএস মেসেজ টু অপডেট ইনফরমেশন করতে না মানে ডিএনএস টা আছে ক্লায়েন্ট পাঠায় সার্ভার Client পাঠায়। দেখো এটার আইপি কোনটা এক্স্যাক্টলি এই যে নামটা পাঠাইলাম নামটা পাঠিয়েছি এটা হলো আমার চেক করব কি করে ওই তখন ওই ডিএনএস সার্ভার কি করে ওই নাম ধরে কই আছে ওকে আমরা ডিএনএস নিয়ে এর আগে যখন কথা বলছিলাম যে ডিএনএস এর কয়েকটা লেভেল নিয়ে মেনশন করছিলাম ওখানে রাইট সো ও যখন আমার কাছে ও পাঠাইলো কাকে সাপোজ রাউটারকে পাঠাইলো যে এই রাউটার দিয়ে এর আগে অ্যাক্সেস করা হয়েছে কিনা সাপোজ এই রাউটার দিয়ে নেটঅ্যাকেড একাডেমি অ্যাক্সেস করা হয়েছে কিনা যদি এই রাউটারের কাছে না থাকে রাউটারের মধ্যেও ডিএনএস এর একটা আপনার হলো লাস্ট লেভেল বা আমি লেভেলগুলো না বলি ফার্স্ট লেভেলগুলো আমার নিজের উপর আছে আচ্ছা আপনার কাছে হলো ফার্স্ট লেভেল হলো আপনার রাউটার এখন রাউটারের কাছে না থাকলে এখন ও কী করতেছে ও হলো গিয়ে ডিএনএস লেভেল ধরে ধরে কী করে ট্রাই করছে ও ফার্স্টে লোকাল এরিয়াতে ট্রাই করতেছে যে ওর যে কী জানি বলে আইএসপি আছে আইএসপির কাছে এই ডিএনএস নিয়ে কোনো ইনফরমেশন আছে আইএসপির কাছে না থাকলে আইএসপি কাকে পাঠাবে তার উপরে ঠিক আছে এই জায়গাতে এই যে কোয়েরিটা পাঠাচ্ছে এটা কি বলে এটা কি বলছে রিকারশন রিকারসিভ রিজলভার কি জিনিস স্যার বিসমিল্লাহ বলে আবার পড়েন অথরিটেটিভ সার্ভার আর রিকারসিভ হ্যাঁ পড়েন সব পড়েন A DNS server that responds to query messages with information stored in resource records for a domain name space stored on the server. Recursive resolver. A DNS server that recursively queries recursively queries for the information asked in the DNS query. আচ্ছা দুইটার মধ্যে কি কোনটা কি করতেছে সাপোজ আমার লোকাল এরিয়ার মধ্যে যে সার্ভারটা আছে বা আমার আইএসপির মধ্যে যে সার্ভারটা আছে হি হ্যাজ অর ইট হ্যাজ আ অথরিটি টু সার্ভ যে সাপোজ ওর কাছে হলো কি নর্মালি পানি দিয়ে আসে ওর কাছে হলো গিয়ে কি আছে ওর কাছে ইনফরমেশন আছে বা রেকর্ডস আছে ও ওর রেকর্ডসে চেক করলো ওর রেকর্ডের মধ্যে থাকলে ও দিয়ে দিবে এটা হলো অথরিটেটিভ সার্ভার আর রিকারসিভ রিজলভার কি ওর কাছে নেই ও যখন আরেকজনকে পাঠাচ্ছে তারপরে যে কাহিনীগুলো হচ্ছে ওইটা হলো রিকারসিভ রিজলভার ঠিক আছে তারপর স্যার এফকিউডিএন FQDN, a fully qualified domain name is the absolute name of a device within the distributed DNS database. কি জিনিস বুঝছি আমরা এটা আপনি বুঝাবেন আমাকে ও তো রিড আউট করছে নিজে একবার পড়ে দেখেন বুঝে নাকি জোরে পড়া লাগবে দেখেন Nothing. Zubair. Rafi.
FQDN আচ্ছা মানে ডিএনএস আমি বাসা যেটা করছি যে ডিএনএস এর জন্য একটা আলাদা ডেটাবেস থাকে রেকর্ড হ্যাঁ রেকর্ড এখন ডিএনএস এর আইপি অ্যাড্রেসের সাথে নিম্নগত একটা টেবিল আকারে থাকে তাই না তো ফুললি কোয়ালিফাইড করতে ওইটা আছে কিনা সেইটার একটা কোয়েরি আই গেস আমি ঠিক আছে মেনলি হলো যে রেকর্ডটা থাকে ওটাকে বলা যায় আচ্ছা আর A resource record is a format used in DNS messages that is composed of the following fields: name, type, class, DEL, RDLN, and RData এটা বুঝছি টেবিলের ফর্ম জোন Zone, a database that Contains information about the domain name, space is stored on an authoritative server. স্যার এখানে অ্যাটেম্পটিং এন্ড স্টাফ অনেক কিছু বলা আছে আমরা এখান থেকে দেখে নিই আচ্ছা বসুন স্যার স্যার এক্সপ্লেন করেন কি কি হচ্ছে স্যার দেখেন বলেন কি করতেছে ফার্স্টে ক্লায়েন্ট থেকে শুরু করেন ক্লায়েন্ট কি করতেছে ক্লায়েন্ট কি করলো ফার্স্টে কি করছে ক্লায়েন্ট কি করছে ক্লায়েন্ট একটা কোয়েরি করছে কাকে করছে একটা ডিএনএস রিকার্সিভ রিজলভারকে রাইট তারপর ও কি করতেছে ও আবার কোয়েরি করলো ওর কাছে নাই পায়নি ও কাকে করলো টপ লেভেল ডোমেন এখন টপ লেভেল ডোমেন বলতে অনেক কিছু ছিল ও ডট কম কে কেন করলো ডট কম কে কেন করলো আপনি দেখেন কোন ডোমেনটা কোয়েরি করতেছে DNS something dot com সো একবার এখানে মাঝখানে যে রিকার্সিভ সার্ভার বলতেছে বা রিজলভার বলতেছে এখানে অনেকগুলো লেয়ার থাকে ও না পাইলে ওকে ও না পাইলে ওকে ও না পাইলে ওকে লাস্টে রেজিস্ট্রিতে হিট করে হ্যাঁ আমি বলছি লাস্টে রেজিস্ট্রিতে হিট করে রেজিস্ট্রি কি করে রেজিস্ট্রি হলো কি এই টপ লেভেল ডোমেনের আবার সুন্দর করে প্রত্যেকটা সার্ভার আছে ও ওইখানে ধরে এখন ডট কম থাকলে ডট কম সার্ভার যেটা আছে দেখেন নিচে কি রাখছে টপ লেভেল ডোমেন সার্ভার সো ও ডট কমকে ই করলো তারপর কি কাকে করতে পারে ওর এখানে ডট কম ছিল এখন আপনাদের ইনস্টিটিউটের আইপি ই কি নাম কি edu.bd এখন বিডি যদি হয় তাহলে ওর টপ লেভেল ডোমেনে কাকে হিট করবে এই এডু কে করবে না বিডি কে করবে আগে বিডি কে করবে বিডির মাঝখানে হলো এডুকেশন ধরে হ্যাঁ ডট কম এর মধ্যে যদি না পায় তাহলে কাকে করবে একদম রুট লেভেলের যে ডিএনএস সার্ভার হ্যাঁ ওকে সো আমরা বুঝছি এখানে কি হতেছে এন্ড ওইখান থেকে রেসপন্স এখানে হলো আবার রেসপন্স আসতেছে রেসপন্স নিচ্ছে ঠিক আছে আমরা মোটামুটি এই পর্যন্ত দেখলাম এখানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে আচ্ছা চলো আমাদের ফার্স্ট স্টেপে কি হইতেছে ফার্স্ট স্টেপে হলো গিয়ে ও রিকোয়েস্ট করলো রিকোয়েস্ট করার পর কি হবে দ্য ইউজার টাইপ আ ফুল FQDN হ্যাঁ ফুল কোয়ালিফাইড ডোমেন নেম হ্যাঁ পুরোপুরি কোয়ালিফাইড একটা ডোমেন নেম এই যে যেমন cisco.com প্রপার একটা ডোমেন নেম সার্চ করলো করার পর এখন দেখবেন যে আমরা কি করি আমরা হলো গিয়ে ফার্স্টে গুগলে করি গুগল আমাদেরকে হলো প্রপার ডোমেন নেম দেয় মোস্ট অফ দ্য হ্যাঁ বা এখানে হলো প্রপারলি একটা ডোমেন নেম দিয়েছে দেওয়ার পর হলো কি ও কি করলো ও এখানে পাই নাই ও হলো কি ডিএনএস সার্ভারকে হিট করলো নেটওয়ার্ক থেকে সার্ভার কি করলো আইপি দিল হ্যাঁ টেবিলের সাথে মিলে আইপি দিল আইপি নিয়ে এসে ও এবার ওই আইপিতে হিট করবে দেন হলো গিয়ে আমরা ওই আইপির এগেনস্টে ওয়েবসাইট দেখতেছি দিস ইজ দ্য ফুল সিনারিও একটা ওয়েবসাইট দেখা বা যে কোনো কিছু একটা সার্ভিস অ্যাক্সেস করা হ্যাঁ ওকে
ডিএনএস মেসেজ ফরম্যাট, এটা একটু ইন্টারেস্টিং জিনিস। মেসেজ ফরম্যাটে বা মেসেজের মধ্যে কী কী থাকে 4টা জিনিস এখানে মেনশন করছে। পরের কোনটা কি? এ বলতে কি বোঝায়? আইপি। এনএস বলতে নেম সার্ভার। কোয়াড্রুপল এ বলতে IPv6 যদি ইউজ হয়। আর এমএক্স বলতে মেল এক্সচেঞ্জ। আমরা যখন দেখা হয়ে গেছি ইন্টারনেট দেখো তখন আমাদের অ্যাক্টিভগুলো ছিল, অ্যাক্টিভগুলো যেগুলো থাকে সবগুলো আইপিতে থাকে, এটা এগেইনস্টে কোনো নেম থাকে না, তো বিক্রি হয়ে যাবে। কারণ আমার তো নেট নাই, তো আমার ওইটা ডিএনএস সার্ভার কিভাবে কাজ করবে? কোশ্চেন ডাইরেক্ট করবো, জোরে বলেন যাতে সবাই আমি বুঝছি, আপনি জোরে বলেন যাতে সবাই। যখন ইন্টারনেট ব্ল্যাকআউট হলো তখন তো আমাদের সব বন্ধ ছিল, কিন্তু আমাদের অ্যাক্টিভিটিগুলো রানিং ছিল, অ্যাক্টিভিটিগুলো চলছে। তো ওইটা লোকাল আইপি লোকাল, তো কিন্তু ওটা আইপি অ্যাড্রেসে ছিল, তো এটা এগেইনস্টে কি কোনো নেম ছিল? লোকাল নেটওয়ার্ক আইপি নিউজ থাকে না, ওই তো ডিএনএস থেকে কি সে কোনো ইন্টারনেট অনেক বড় ছিল, ইন্টারনেট ছিল না, বাট লোকাল আইপিগুলো অ্যাভেলেবল ছিল আইপি অ্যাড্রেস যত ক্লায়েন্ট ছিল তার কাছে। মুভি দেখছো? মুভি স্ল্যাশ সাপোজ যে মুভি দেখবি মুভির নাম। বুঝতেছি না এফটিভি সার্ভার কেন বলতো ওই সময় এফটিভিতে হ্যাঁ মুভি দেখবে আমি ওই জন্য সাপোজ সিনেমাটা এটা হয়েছে, আমি পুরোটা দেখলাম। FTP প্রোটোকল, হ্যাঁ। এখন আইপি ডিএনএস হলো গিয়ে ডিএনএস থাকুক বা না থাকুক, ডিএনএস হলো ইন্টারনেট। ইন্টারনেট বলতে গেলে ওইটা হলো আর কি সবার সাথে কানেক্টিভিটি। এখন এখানে হলো কি আমার লোকাল আইপিতে বলতে সাপোজ এখানে এই সার্ভারটাতে যা আছে, হ্যাঁ এই সার্ভারে যা আছে আমি এখানে বসে ইন্টারনেট নাই এই সার্ভারে, কিন্তু আমি এই পিসিতে বসে ওই সার্ভারে অ্যাক্সেস করতেছি। ওই সার্ভারে যদি একটা FTP সার্ভার কনফিগার করা থাকে তখন FTP প্রোটোকল দিয়ে ওই সার্ভারের FTP ফাইল পাবো, যে ফাইলগুলো অ্যাক্সেসেবল দেওয়া আছে। মোস্ট অফ দ্য টাইম যেটা হলো কি আপনি যেটা দেখছেন সেটা হলো পাসওয়ার্ড ছাড়া, এগুলো আর সিকিউর থাকে, হ্যাঁ ওগুলো অনেক কনসেপ্ট আছে। সো আপনি কি করতেছেন, আপনি হলো কি এই লোকাল সার্ভারকে হিট করে ওকে ভাই তোমার কাছে কি আছে একটু দেখি। ও বলো যে আমার কাছে মুভি আছে, আমার কাছে হলো গিয়ে কিছু অপারেটিং সিস্টেম আছে, আমার কাছে কিছু এটা আছে, ফোল্ডার বানানো আছে। এখন হলো আপনি ওইখান থেকে ধরে ধরে দেখতেছেন। ঘটনা এখানে ঘটছে। বাট এই FTP সার্ভার বা আপনার ওই যে লোকাল আইএসপির যে সার্ভারটা আছে ওটা ইন্টারনেটের সাথে কানেক্টেড ছিল না, এটার জন্য আপনি ওইটার পরের লেয়ারে যে ইন্টারনেট অ্যাক্সেস করবেন ওইটা পারতেছেন না, ওইটার মধ্যে যা আছে আপনি তা অ্যাক্সেস করবেন। ঘটনা এটা ঘটছে। ইউডিপি দেখেন তো চেনা পরিচিত লাগে নাকি? আচ্ছা এখানে এই যে যেগুলো আছে যেমন হলো ইউডিপি হেডার, ডিএনএস ফিক্সড হেডার, এই হেডারটা আমরা উপরে দেখে আসছি ডিএনএস এর হেডারটা, হ্যাঁ। তারপর কোশ্চেন সেকশন, অ্যান্সার সেকশন। কোশ্চেন অ্যান্সার বলতে কি বুঝে যাচ্ছে এখানে মজার জিনিস বলেন তো কেউ? আচ্ছা অথরিটি সেকশন এবং অ্যাডিশনাল সেকশন। চলুন আমরা দেখি, বলেন কোশ্চেন বলতে কি বুঝেছে। রাফি বলেন। হ্যাঁ রাফি বলতে এখানে আর কেউ আছে? রাফি 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 question section যেটা আছে, the question server contain the domain name to the result, the class of domain to be resolved, to be resolved, the class of domain and the query type. সো কোশ্চেন কি বুঝছেন? কোশ্চেন হলো যে আমি এই সার্ভারটা ই করবো, সাপোজ আমি হলো আপনাদের ইনস্টিটিউট নাম কি ISIT.com, আমার এটা লাগবে www.isit.com, এইটাই হলো আমার কোশ্চেন, এটার আইপি। অ্যান্সার সেকশন ওটার আইপি আছে। হ্যাঁ পরে answer. The DNS resource record or RR for the query including the resolved IP address depending on the RR type. আনসারের মধ্যে মেনলি হলো এই ডোমেনের এগেইনস্টে এই আইপি বসানো আছে, যদি ওর কাছে থাকে ও ওইভাবে করে দিয়ে দেয়, না হলে ও হলো গিয়ে ওই আবার সার্চ করে পরে লাস্টে আবার ওই হিসেবে। এখানে একটা আমাদের কোশ্চেন হ্যাঁ আপনি হচ্ছে যে ডিএনএস যে ফুল যেটাকে বলা হয়
আর ডিএনএস এর যে টেবিলটা টেবিলটা কি রেকর্ড আর যেটা তাহলে ডিএনএস পুল আর ডেটাবেসের মধ্যে পার্থক্য ডেটাবেসই কখন আচ্ছা রিসোর্স পুল বুঝেন রিসোর্স পুল বলতে এতটুকু বুঝতে মানে রিসোর্সটা থাকে ডেডিকেটেড সো এখন আমি যখন বললাম ডিএনএস পুল তার মানে কি যেখানে ডিএনএস থাকে এখন ডিএনএস পুলের মধ্যে কি আছে আর আছে ডিটেলসে বলছো আপনি যখন সার্ভারটাকে আবার রিফ্রেশ করবেন তখন আবার সরাসরি বুঝি নেই লাস্টে কি বললেন পুলি ডেটাবেস না পুলের মধ্যে ডেটাবেস বুঝিনি ওইখানে আইপি অ্যাড্রেস যেখানে থাকে সো আমরা পুল বলতে গেলে যেখানে ওটার মধ্যে ইনক্লুডেড পুল ওয়ার্ড ইটসেলফ হলো আর কি আপনাকে হলো সাপোজ রিসোর্স পুল বা যেটারই পুল বলি পুল বলতে ওটার মধ্যে থাকে অ্যান্ড পুলের মধ্যে হলো আমার এখন এটা থাকতে পারে ওটা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে ডিপেন্ডিং অন দ্য সার্ভিস কোন টাইপের হয় সো আমি স্পেসিফিক পুল বলতে এটা এই জিনিসটাকে বলে সরাসরি এটা বলতে পারি না বাট পুলের মধ্যে এটা ইনক্লুডেড অথরিটি কি জিনিস অ্যাডিশনাল কি জিনিস এখানে হলো গিয়ে অথরিটি বলতে যে করতেছে ডোমেন অথরিটি আর অ্যাডিশনাল হলো গিয়ে আরও কিছু রেসপন্সের সাথে আরও কিছু ডেটা আসবে সেগুলো অ্যাডিশনাল ডায়নামিক ডিএনএস ও ডায়নামিক্যালি অনেক কিছু করে এখানে অনেক কিছু সুন্দর করে দেখানো আছে অ্যাকচুয়ালি একটা ডিএনএসের ফুল কাজ কেউ একজন এক্সপ্লেন করবেন এটা একটু জিনিয়াস টাইপের কেউ রাফিনা নাফির আছে নাফির জাহিদ ভাই হ্যাঁ আমার কাছে এটা ভালো আছে জাহিদ ভাই অনেকক্ষণ ধরে আপনার সাথে কথা বলতে পারেন এখানে কি হইতেছে ঘটনাটা একবারে নিচে দেখেন ইউজার আছে দুইটা হ্যাঁ ওদের থেকে শুরু করবেন উপরের দিকে যাবেন ইউজার কি করতেছে পড়েন আপনি পুরো বুঝে বুঝাবেন আপনি আসবেন সমস্যা নেই হ্যাঁ স্যার আপাতত ভাই আপনার নিউ ইউজার থেকে আসেন নিউ ইউজার কি করতেছে একটা কোয়েরি করছে ডিএনএস কোয়েরি খোঁজে ট্রাই করছে রাফি শুরু করুন ঘটনাটা কি হয়েছিল বলেন নিউ ইউজার না ওল্ড আচ্ছা ওল্ড এটা বলুন প্রথম কোয়েরি করা হুম যেটা হচ্ছে মাইনোস ডিএনএস 203.0.113.2 না ওটা পুরো কাহিনী অরেঞ্জ কালারটা হলো কাহিনীটা পরে আগে হচ্ছে পার্পল কালার না ওইটা হলো সরাসরি হিট করতেছে সার্ভারকে হিট করে সার্ভিস নিতেছে আপনি নিচে থেকে নেটের মধ্যে যাচ্ছে যেটা ডিএনএস কোয়েরি রিপ্লাই ফ্রম ডিএনএস প্রোভাইডার ওকে হলো কি নক করার পর ও কিছু একটা রিপ্লাই দিল দেন হলো কি আপনি মাই হোস্টে যান সার্ভারে গেছে
এটা আমি কনফিউজ হোস্ট ইনফর্মস DNS মানে হলো ডাইনামিক DNS। ডাইনামিক ডিএনএস এরাই কি হচ্ছে মেইনলি কি ডিএনএস কি রেজিস্টার করে বা এমন কিছু? রেজিস্ট্রি অন্য জিনিস, রেজিস্ট্রি পুরো অন্য জিনিস। অন্য কেউ? তুইন ভাই স্যার? আসলে এখানে মানে ওল্ড ইউজারের কাছে যে নামটা ছিল নামের আচ্ছা, new user থেকে দেখেন। আমাদের একটা আইপি ছিল ওর কাছে ওই আইপিতে যাচ্ছিল, মানে ওই my.dns.provider যখন ও কি করতেছে ডাইনামিক DNS প্রোভাইডারের কাছে হিট করলো। হ্যাঁ, ওই ডিএনএস প্রোভাইডার জানে যে আইপিটা চেঞ্জ হয়েছে, ওই ম্যাপিংও করা ও তখন সরাসরি ওকে ওই নিউ আইপিতে এই জায়গাটাই হলো কাহিনী। ডিএনএস সার্ভারকে আপডেট করতেছে যে এই দেখো এই নামের এগেইনস্টে কিন্তু আগের আইপি না, এখন এই আইপি ইংলিশ হবে। এইখানে কিন্তু রেজিস্টারের কাহিনী, এইখানে কাহিনী হলো হোস্ট চেঞ্জের কাহিনী। হ্যাঁ, এখানে কাহিনীটা হচ্ছে হোস্ট রেজিস্ট্রি তো হলো গিয়ে এটা আমি রেজিস্টার করে ফেলছি, ঠিক আছে? হোস্টিং যেমন হলো আপনি হলো godaddy.com বা এরকম করে একটা ইসে থেকে প্রোভাইডার থেকে নিছেন, নেওয়ার পর হলো কি আমি হলো কি এটার এগেইনস্টে আগে ওই যে আমরা ডিএনএস নেম আলাদা কিনি, হোস্টিং আলাদা কিনি, এরকম জিনিসটা বুঝেন না? ওকে, এখন আমি godaddy থেকে হলো আমি একটা .com একটা সাইটে রেজিস্টার করলাম। আমি ফার্স্টে হলো সাপোজ godaddy দিয়ে হোস্টিং করতেছিলাম, আইপি ছিল আমার 131.106. এটা ফার্স্টে আমার আইপি ছিল। এখন ডিএনএস সার্ভার কি করতেছে, আমাকে সরাসরি ফার্স্টে এই অ্যাড্রেসে যখন আমি হিট করতেছি এটাতে দিচ্ছিল। আমি চেঞ্জ করে আমি হলো গিয়ে godaddy বললাম দেখ তোমার হোস্টিং সার্ভিস ভালো লাগলো না, আমি হলো গিয়ে নেম চিপে গেলাম। নেম চিপে যেয়ে হলো গিয়ে ওদের কাছ থেকে একটা সার্ভিস নিলাম, ও আমাকে একটা আইপি দিল 146.130.something, নতুন একটা আইপি নিলাম। নেওয়ার পর এখন আগের যতজন আমার এটাতে আসছে ওর যতগুলো ডিএনএস এর লেভেল ছিল ওখানে যখন হিট করতেছে তখন তো ও আমাকে ওইটাতে নিয়ে যাওয়ার কথা। ডাইনামিক এই ডিএনএস কি করতেছে, ও হলো কি আমাদের কাছে এটা থেকে এটাতে আসার জন্য যে কাজটুকু আছে সেটাই করতেছে আমার ডিএনএস। ও হলো কি এটার পরিবর্তে এটাকে ম্যাপ করে দিতেছে। যাদের কাছে আগে ছিল, কনসেপ্ট কিন্তু দুইটা, যাদের কাছে আগে ছিল ওদেরকে আমাকে রিডাইরেক্ট করতেছে, যাদের কাছে ছিল না ও তো হলো নর্মালি আমাকে ডিরেক্টলি এডি পাচ্ছে। বুঝতেছেন? ডিএনএস সার্ভার নর্মালি কি করে, জাস্ট রিজলভ করে। যাদের কাছে আগে ছিল ওর কাছে তো হলো যে রিজলভ আরআর এর মধ্যে ফার্স্ট ও লোকালি তো ছিল এইটাই, ও তো এটাতে হিট করবে। বাট এই এক্সট্রা ডি যেটা ডাইনামিক্যালি অ্যালোকেটিং ও আমাকে এখানে নিয়ে আসে ম্যাপ করতে, আর কিছু না, রিডিরেকশন হবে। বুঝছি? থ্যাংক ইউ। কি বুঝছে না কি বুঝে না এই পিকচার দেখেন, আমি এই জন্য তো এই পিকচার আপনারা জিজ্ঞেস করি। আপনি নর্মালি চিন্তা করেন একটা ডিএনএস সার্ভার বা একটা ডিএনএস সার্ভার কি করে, এই ডোমেইনের এগেইনস্টে এই আইপিটা দিচ্ছে, এটা তো বুঝলাম। এখন আমি কি করলাম, আমি হোস্টিং চেঞ্জ করলাম, ঠিক আছে? হোস্টিং চেঞ্জ করে আমি এই আইপির পরিবর্তে এখন আমি হোস্ট করতেছি এই আইপি। সো আমি এই ডোমেইন হোস্ট করতেছি এই আইপি থেকে। আগে হলো কি সাপোজ আমি হাসানের ওই পিসি থেকে করতেছিলাম, এখন আমার পিসি থেকে হোস্ট করতেছি, এটা বুঝছেন? এখন ডিএনএস এর কি করা লাগবে, সাপোজ আপনি এর আগে এই সাইডে আসেননি আর ও এই সাইডে আসছে, আপনি যখন আপনার ইসের মধ্যে চাচ্ছেন তখন আপনাকে ডিরেক্টলি এখানে আয়না দেবে, বাট ও অলরেডি এটা থেকে এটাতে আসতো। সো ডিএনএস কি করতেছে, আপনাকে এইটার থেকে ও এইটার থ্রুতে এখানে আসার যে ইটা আছে ওটা রিজলভ করে আপনাকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসতেছে। এটার পরিবর্তে এটাকে রিডিরেক্ট করে দিতেছে। যখনই এটাকে সার্চ করতেছে, এটাকে সার্চ করার মতো এটাকে সার্চ করা, এটাকে সার্চ করতেছে ওটা পরিবর্তে ওকে এখানে রিডিরেক্ট করে দিতেছে।
ডিএনএস মানে আরেকটা কাজ করে, যেরকম ধরেন আমি স্টুডেন্টস ওরাকল ওয়েবসাইটে গেলাম, জোরে আমি ওরাকল ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে? ওরাকল ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশনে বলি www.oracle.com, তারপরে ইউএসএসটা, তারপর হচ্ছে যেদিকে দেখা হতো, যেদিকে স্যালারি। তো আমি যখন ওখানে গেলাম, তো আমাকে ওখানে একটা অপশন দিচ্ছে যে বেটার টু চয়েস ইওর কান্ট্রি। ওটা দেওয়ার কারণে কি হলো, যে পুরো ইউআরএলটা চেঞ্জ হয়ে বাংলাদেশের ইউআরএল আসলো, ঠিক আছে? এটা ডিএনএস কি করতেছে, কান্ট্রি সুইচ করলো, বিকজ ওটাতে ভালো পারফরম্যান্স। এটাও কি ডিএনএস করে? চিন্তা করুন, এটা আমার একটু দেখে বলো। এটা ডিএনএস এর কাজ এটা না, ডিএনএস এর কাজ হলো শুধুমাত্র আইপি এগেইনস্টে রিজলভ করা। আপনাকে বলে দিতেছে, যখন বলে দিতেছে হলো কি আপনার ওই যে সার্ভার, ওটা আপনাকে বলে দিতেছে হলো ওদের যে সার্ভারটা আছে, সার্ভারটা বলতেছে, বিকজ ওই সার্ভার থেকে হলো কি আপনার আইপি এগেইনস্টে আপনার লোকেশন ও পাচ্ছে, ঠিক আছে? ওই সার্ভার আপনাকে রিডাইরেক্ট করতেছে, এটা ডিএনএস করতেছে। এখানে এখানে এই সার্ভারে 113.1 এর অ্যাড্রেসে ওখানে ম্যাপিং করা থাকতে হবে, তাহলে সেটা আপনি রিডাইরেক্ট করলে কি হবে? কোশ্চেনটা আরেকবার স্যার। মানে ওল্ড, হ্যাঁ, যে সার্ভার ইউজটা গেছে, আপনার যে কোনো রিসোর্স থাকে, যে টাকাতে এবং এই দোকানে কোনো ইয়া নেই, এক্সিস্টিং নাই, সেটা ফরওয়ার্ড করে দিচ্ছে। এটা পরে হয়। এই আচ্ছা, আমি এখানে এটা এই যে উপরের যে লাইনটা না, এটা পরে হয়। ফার্স্টে ও হলো ওর কাছে নেম আছে, নেমের এগেইনস্টে ই করা আছে, ও ওকে রিকোয়েস্ট করছে, ওর কাছে ওইটা নাই, কিন্তু ও কাকে চাই, ও আসে ইন্টারনেটের কাছে। তারপর হলো ইন্টারনেট যেভাবে প্রসেসটা, নর্মাল প্রসেসটা, ওই নর্মাল প্রসেস পুরোটা হয়। যে সাপোজ হলো গিয়ে এই ডোমেইনের এগেইনস্টে কোন আইপি আছে, ওইভাবে খুঁজে শুরু করে। তো এইখানে ওই কাজটা হওয়ার পর ওর কাছে তো ওই ইনফরমেশন আছে যে এটা এখন আগে হলো গিয়ে ওই যে আগে হাসানের পিসিতে হতো, এখন আমার পিসিতে হয়, হোস্ট করা হচ্ছে। ও ওকে ওইটা বলে দিতেছে যে এখন এটা রিফাতের পিসি দিয়ে হয়, দেন ও ওটাকে ওইখানে করছে। যেতে পাঠাচ্ছে তার আবার তো ওই একটা থাকতো, তাদের কেউ পাঠাতে ওর কাছে ওটা ছিল না, ও ওইটা নিচে এগোতে, ওর কাছে ওটা ছিল না। মানে কি ডিএনএস কি কোয়েরি করছে ইন্টারনেটের কাছে বলতে জিনিসটা কি, ডিএনএস এর একটা লেভেল আছে না? ধরেন আপনার আইএসপির মধ্যে, আপনার আইএসপির যে ডিএনএস আছে ওটার মধ্যে কোন একটা সাইটের এগেইনস্টে একটা আইপি দেওয়া আছে। আমি এখন ওই সাইটের হোস্টিং চেঞ্জ করলাম। ও ইন্টারনেটের কাছে যাওয়া মানে কি, ও হলো ওর আপার লেভেলের কাছে জিজ্ঞেস করবে, ওর আপার লেভেল তার আপার লেভেলে জিজ্ঞেস করবে, যে পর্যন্ত না নতুনটা পাচ্ছে। সো ইন্টারনেট বলতে ওই আপার লেভেলগুলোকে মিন করে, বাকি প্রসেস সেম। নর্মালি নতুন ভাবে যখন নতুন ইউজার যখন নক করছে, নতুন ইউজার যখন ইন্টারনেটকে নক করছে, ওর ক্ষেত্রে প্রসেসটা যেরকম ওই ডিএনএস এর ক্ষেত্রে প্রসেসটা সেম। ফার্স্ট টাইম ওই ডিএনএস এর কাছে ফার্স্ট টাইম রিকোয়েস্ট গেলে যেরকম করতো, বুঝেন নি? ওই যতক্ষণ না পায়। সো ইন্টারনেট বলতে ওর আপার লেভেলকে বোঝায়, বুঝি? হুইজ লুক আপ, হুইজ কি করে আমরা জানি? কেউ জানে না, এটা আনএক্সপেক্টেড। হ্যাঁ, ডোমেনের ফুল ইনফরমেশন, ওই ডোমেন কার, কি না কি, কোথায় না কি, কোথায় রেজিস্টার, ওর নেম সার্ভার কয়টা আছে, ওর নেম সার্ভার কয়টা আছে, নেম সার্ভার বুঝি তো আমরা, রাইট? ওর নেম সার্ভার কয়টা আছে, তারপর ওইখান থেকে কীভাবে হচ্ছে। মোটামুটি হুইজের কাছে হলো ইভেন আপনারা দেখবেন যে যখন আপনারা নতুন একটা ডোমেন নেম কিনবেন, তখন কি হয়, হুইজের থেকে কিছু ডাটা লুকানোর জন্য আপনার এক্সট্রা পেমেন্ট করেন, যে হুইজের মধ্যে এই ডাটাগুলো যাতে না আসে। অ্যান্ড হুইজের কাছ থেকে এটা লুকানোর রিজনটা কি? কজ ওই জিনিসটা সিকিউরিটির প্রবলেম। এই ইনফরমেশনগুলো থাকলে
সিকিউরিটি একটু উইকার হয়ে যায়। এখানে অনেকগুলো নাম নেওয়া আছে, এথনিক, আইক্যান, এগুলো কি জিনিস এগুলো হলো আপনারা একটু পড়ালেখা করবেন। এটা হলো এ হলো মেইন রেজিস্ট্রি। এথনিক বলতে কি বোঝায়, আর রিপ কি জিনিস এগুলো একটু দেখে নিন। হ্যাঁ, ওয়েবসাইট দিয়ে আজকেও একটা খুব সুন্দর ছিল, ল্যাব ছিল, বাট আমরা কি করতেছি না, ল্যাবগুলো করতেছি না। আপনারা এক্সামের পর যে কি ল্যাবের মজা, আচ্ছা এই ল্যাবটা খুব করছেন, কি ছিল ল্যাবে বলেন? হ্যাঁ ছিল, ঠিক আছে। মানে www.google.com সার্চ করে এটা কোথায় কোথায় কি করতে হবে খুব আচ্ছা, এই যে আইপি অ্যাড্রেস নিয়ে, আচ্ছা এটা কোনটা বলতেছি আমরা, নেট। নেট কি করে, কি অ্যাব্রিভিয়েশনটা যে বলছেন যে আরেকবার জোরে বলেন আগে। রাফি বলছেন, আমি শুনছি তো, জোরে বলেন স্যার। অ্যাব্রিভিয়েশন না, নেটের অ্যাব্রিভিয়েশন বলেন। হ্যাঁ, কি জিনিসটা কি কি ট্রান্সলেট করে বাংলাতে ইংলিশ ইংলিশটা প্রাইভেট যেটা থাকে, প্রাইভেট আইপি অ্যাড্রেস যাতে বাইরে কমিউনিকেট করতে পারে সেজন্য পাবলিক সেভাবে ট্রান্সফার। প্রাইভেট আইপি অ্যাড্রেসকে কিভাবে করে, কিভাবে এই জন্য আমি এখন বলি না। এটা কি জিনিস আরএফসি, আমি তো জানি না। আরএফসি রিপ্লাইটা সেই দিয়েছে। আচ্ছা সিআইডি, এটা কি জিনিস জানি? আরএফসি 1918 কি করতেছে বলেন দেখুন তো, পড়েন আপনি, রিডিং পড়েন, রিডিং পড়েন, একটু রিডিং পড়েন, উপর চারটা বলেন। As you know, there are not enough public IPv4 addresses to assign a unique address to each device connected to the internet. Networks are commonly implemented using private IPv4 addresses as defined in RFC 1918. The range. So এটা কি জিনিস, এটা হলো একটা রুল। এন্ড এখানে হলো গিয়ে যেরকম আমরা অনেকগুলো রুলগুলো পড়ি না ব্যাকএন্ডে, যে এই জিনিসটা কে দিয়েছে ওই জিনিসটা কে দিয়েছে। তো আরএফসি 1918 হলো আপনার মনে করেন একটা লয়ের মতো, ঠিক আছে। ওখানে আমরা কিছু জিনিসগুলো মেনশন করা আছে, যেরকম আমরা ইসের মধ্যে বলি না, বলে গেছি বলটা নর্মালি IPv4 IPv6 কীভাবে হবে, এবং এই যে ক্লাস কোনটা কোন ক্লাসে পড়তেছে এগুলো কে বলছে, এগুলো কোথাও কোথাও লেখা আছে। সো RFC 1918 ইজ দ্যাট ইজ দ্য সেম রুল, যেখানে এগুলো বলা আছে, এবং এগুলো কীভাবে কানেক্টিভিটি পাবে এবং কানেক্টিভিটিগুলো কীভাবে মেনটেন হবে সেগুলো বলা আছে এই রুলটাতে, আর কিছু না। তারপরে সার্চ করেন আপনি RFC 1918, আপনি বুঝাবেন সবাই। হ্যাঁ বলুন, আপনি সার্চ করেন, আপনি পড়েন স্যার। দ্য রেঞ্জ অফ, স্যার রাফি, The range of addresses included in RFC 1918 are included in the following table. It is very likely that the computer that you use to view this course is assigned a private address. সো এগুলো হলো প্রত্যেকটা প্রাইভেট অ্যাড্রেসের রেঞ্জ, রাইট? তিনটা রেঞ্জ বলা আছে তিনটা ক্লাস থেকে, রাইট? যে এখন মেনলি নেট কি করতেছে, নেট হলো আমার এটা থেকে নিয়ে ওটাতে, ওটা থেকে নিয়ে এটাতে ট্রান্সফার করতে দিতেছে, ভালো কথা। বাট ও আমার নেট মেনলি কি করতেছে, নেট কিন্তু এই পাশ থেকে এই পাশ, এই পাশ থেকে এই পাশ, একদম আপনি যতটা নর্মালি চিন্তা করতেছেন জাস্ট এই ট্রান্সফার করতেছে, অতটা নর্মালি কাজ করে না জিনিস, প্রবলেম আছে। এখন নেট কে ইউজ করতেছে, লোকাল ইউজার নাকি রিমোট ইউজার? আচ্ছা আমি আরেকটু সিম্পল বলবো, এটা হলো এই ক্লাসরুম, এটা হলো আমাদের ক্লাসরুম। হ্যাঁ, আমাদের ক্লাসরুমে একটা রাউটার আছে, এখানে হলো গিয়ে এতগুলো হোপ আছে, প্রত্যেকে এক একটা আলাদা ইউজার। হ্যাঁ, এখন আপনি হলো গিয়ে সাপোজ সিসকোটাই অ্যাক্সেস করতেছেন। হ্যাঁ, cisco.com, ওর এগেইনস্টে একটা রিয়েল আইপি আছে। রিয়েল আইপি মানে কি, প্রাইভেট আইপি না, পাবলিক আইপি। রিয়েল আইপি মিনস পাবলিক আইপি, দ্যাটস ইট, আর কিছু না। সো এখন যখন আপনি একটা ডাটা রিকোয়েস্ট করলেন, সাপোজ এটা হলো রাফি, হ্যাঁ,
রাফি একটা ডাটা রিকোয়েস্ট করলো, এটা কি হয়ে গেল, রাউটার হয়ে ওই পর্যন্ত গেল, রাইট? এখন ডাটা প্যাকেটটা ও যখন পাঠাবে, ও যখন রেসপন্স করবে, রেসপন্স করার পর আবার এখানে এসে এ পর্যন্ত আসলো, ওকে, এ পর্যন্ত ওকে। এখন বাইরে কে আছে? হাসান ভাই বাইরে গেছে। হাসান কি? হাসান বাইরে গেছে। হাসান বাইরে গিয়ে এই সেম ভাবে রাফিকে অ্যাক্সেস করতে চাইবে, পারবে? আনলেস রাফি হাসানকে আগে পাবো। বাট ওই রাফি যেভাবে অ্যাক্সেস করছে ওইভাবে কি পারবে? সো নেটের কাজ হলো এই পাশ থেকে লোকাল থেকে রিমোটে বা যে আপনার প্রাইভেট থেকে পাবলিকে ই করা, নট পাবলিকলি প্রাইভেট। ঠিক আছে? পাবলিকে প্রাইভেট ইউজ করার জন্য জানি আমরা কি কি টুল ইউজ করি রাফি, সরি হাসান, জানেন না? মনে আছে আপনি আমার সাথে যে প্রথম দিকে একটা জিনিস নিয়ে ঝগড়া করছিলেন, কি জানি N0, তারপর কি জানি N0 বলে একটা টুল আছে। সো N0 একটা টুল দিয়ে আপনি হলো নিজেকে পাবলিকলি অ্যাভেলেবল করতে পারেন। হ্যাঁ, ওই ধরনের কিছু টুল আছে। N0 আরো টুল আছে, ওগুলো এই কাজটা করে। নেটের কাজটা বুঝছি স্যার সবাই? হোয়াট ইজ নেট আমরা বুঝি, দরকার নেই আর। এই এখানে ফিগারটা দেওয়া আছে, দেখেন তো জিনিসটা সেম কিনা, নাকি কোনো ডিফারেন্স আছে? বুঝি নাই স্যার, সেম চেক করে তো বলা লাগবে যে সেম কিনা। বলেন সেম কিনা, নাকি আমি নিজের মতো একটা আর কি অলৌকিক জিনিস বলে দিছি? বুঝছি স্যার, কার বিশ্বাস নেই? ও ভাই আপনার বিশ্বাস করেননি যেটা বলছি, মিলন? আরে কি দুঃখ, এই প্রেম আলাপ আপনার ক্লাসে করা লাগবে আপনাদের। বন্ধ করে দেন, আমি এখানে গেমে মরে যাই। এখান তারা আধা ঘন্টা কথা বলেন, আমরা কিছু হবে না, টের পাবেন তোমার করে। ওকে, এখানে পুরো জিনিসটা এক্সপ্লেন করা আছে, হাউ নেট ওয়ার্কস, আমরা সেটা নিয়ে একটু কথা বলছি। এখানে একটা ভিডিও আছে, আমরা ভিডিওটা দেখি। হ্যাঁ, দাঁড়ান, ফার্স্টে কি করলো? লোকাল থেকে, এটা কিন্তু লোকাল থেকে কাজ শুরু হয়েছে। হ্যাঁ, লোকাল থেকে গেল, রাউটার কি করলো? নেট টেবিল। নেট টেবিল কি কারণে ইউজ হয়? ম্যাপিং এর কাজটাই করে। হ্যাঁ, অলমোস্ট ম্যাপিং এর কাজটা করতেছে। সো ইনসাইড আইপি এইটা, এই যে এপিসির আইপি, ইনসাইডের গ্লোবাল বলছে একটা জিনিস, আউটসাইড লোকাল, আউটসাইড গ্লোবাল। দেখেন আউটসাইডটা কিন্তু গ্লোবাল আর লোকাল সেম, বাট ইনসাইডের গ্লোবাল ট্রান্সলেট করা হয়েছে কিছু। ও এখানে কি দেখবে, কোন আইপি দেখবে? ও এখানে দেখবে এই আইপিটা, এই ইন্টারফেসের আইপিটা, রাইট? শেয়ার্ড আইপি, তারপর এগুলো আরো কি আরো কয়েকটা আছে, ওগুলো এইটা কিন্তু এই সেম নেট ইউজ করে। হ্যাঁ, গেল গ্লোবালকে ওকে দিল, দেওয়ার পর ও হলো কি রেসপন্স করবে, রেসপন্স করছে, আসলো, আসার পর ও কি করলো, আবার ট্রান্সলেট করে ওকে দিল। বুঝছি? কোনো কনফিউশন? পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, পোর্ট ধরে ধরে অ্যাড্রেস ট্রান্সলেট করে। চলেন আরেকটা ভিডিও দেখি। টিডিং টিডিং টিডিং। বুঝছি? বাট সেমের মধ্যে একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স?
দ্যাট মিনস যখন আমার একটা লোকাল জায়গা থেকে একটা রিকোয়েস্ট বাইরে যাচ্ছে, ও আলাদাভাবে আইডেন্টিফাই করে কি দিয়ে? পোর্ট। শেষ 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 ক্লাস শেষ না স্যার? কি স্যার? এফটিপি আর টিএফটিপি, হ্যাঁ, ফাইল ট্রান্সফার প্রোটোকল। টিএফটিপি কি জিনিস? হাসান ভাই, পিছনের হাসান। আচ্ছা, আপনার ফুল নেম কি? হাসান আলী। আর পিছনের ভাই? আলী স্যার। তাহলে উনি আলী ভাই। স্যার হ্যাঁ, টিএফটিপি কি জিনিস? টিএফটিপি টি। আচ্ছা বসেন বসেন বসেন, তেরো দিব না। ঘুমাচ্ছেন তো স্যার? একটা চেয়ার নিয়ে সামনে চলে আসেন। আসেন। না সিরিয়াসলি, ভালোর জন্য বলছি। ওইখানে একা একা এটা হলো ক্লাসরুম কাজ শেষের গল্প। হ্যাঁ বসুন। ও একবার সামনে বসবেন, বসুন। ওখান থেকে এটা দেখা যায়। টিএফটিপিটা পড়েন স্যার। বসুন, বুঝে বলুন, সমস্যা নেই। না স্যার, বসে TFTP is a Simplified ফাইল ট্রান্সফার। এখান থেকে এই জন্য তো বলছিলাম এখানে। TFTP is a simplified file transfer protocol. সিও স্যার। হ্যাঁ আপনি বলুন। কিছু না, আপনি পড়েন। Protocol that uses will not UDP port number 69. It lacks many of the features of TFTP, such as the file management operation of listing, deleting, or remaining files. Because of its simplicity, TFTP has a very low network overhead and is popular for non-critical file transfer application. It is fundamentally insecure, however, because it has no logging or access control features. For this reason, TFTP needs to be implemented carefully and only when absolutely necessary. জুবাইর ভাই, আপনি একটু ডিফারেন্সটা বুঝুন তো এফটিপি আর টিএফটিপি। হ্যাঁ টিএফটিপি বললো তো, শুনেন নাই কি? হ্যাঁ বুঝলেন কি স্যার? আপনি বলেন। হ্যাঁ টিএফটিপি আর এফটিপি কথা বলুন। নাফি টিএফটিপি ভার্সেস এফটিপি। নাফি 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 নো দন্তন নো। টিএফটিপির মধ্যে অ্যাক্টিভিটি কতগুলো ফিচারগুলো থাকে না, টিএফটি কোন একটা সিম্পল একটা ভার্সন। তো এই টিএফটিপির মধ্যে মেজর যে ফিচারগুলো থাকে না, তার মধ্যে একটা ফাইল ম্যানেজমেন্ট এগুলো, তারপর ক্রুড থাকে না, ক্রিয়েটেড, হ্যাঁ আর কি ডিলেট এগুলো থাকে না। হ্যাঁ তাছাড়া আর কি? তাহলে যদি আমি ডিলিট করতে না পারি, আমি যদি লিস্টিং করতে না পারি, রিনেম করতে না পারি, তাহলে এটা কাজ। রাফি বসে রাখো, ও জানতো ওর উপর আসতে এটা রিজন আছে। রিজন আমি যে কজনের নাম নিছি রিজনই নিছি, আপনি বলেন টিএফটিপি এফটিপি পার্থক্য কি এবং কেন? উটুক বাদে ও যা বলছে তা বাদে, ও যা বলছে তা বাদে। আচ্ছা, এটা তো হচ্ছে মানে এসএসএইচ বা যে সিকিউরিটি একটা সেশন লাগে, ওইটা এখানে ইমপ্লিমেন্ট করার দরকার হয় না। এটা যদি ইউডিপির উপরে রিলাই করতেছে, সুতরাং এটা আপনার হচ্ছে ট্রান্সফার রেটটা বেশি। মূলত একটা ট্রান্সফারিং আছে, কুইক ট্রান্সফারিং আছে, রোবাস্ট একটা পারফরম্যান্স নিয়ে আসতে পারে। ওভারহেড বলতে কিছুটা বলছিল, কি বলছিল ওটা? ওভারহেড বলতে একটা টার্ম ইউজ করছে এখানে।
হ্যাঁ হ্যাঁ কেন use কারণ করবেন? হচ্ছে যে ওইটা আমরা জানি যে HTTP দুইটা থাকে 21 আর 20 21টা হচ্ছে আপনার মোস্টলি ট্রাফিকটা মানে নেওয়া আছে আর এইখানে তো আপনি UDP ব্যবহার করেন তো ওইটা নাই যেটা 21 এর টাস্কটা ওদের আছে একটা, এটা তো ওটা নাই। কোন জিনিসটা? ECP 20 আর 21 এটা তো HTTP ক্ষেত্রে আর যে TFTP যেটা আছে সেটা হচ্ছে 469 হ্যাঁ, পোর্ট আলাদা, একটু বুঝছি। হ্যাঁ। বাট ওভারহেড নেই বলতে এটা কি বুঝিস? ওভারহেড বলতে সিকিউরিটি ওভারহেডের কথা সিকিউরিটি সেশনটা ওইটা 21 এর জন্য সো মেইনলি টিএফটিপি আর এফটিপি এর মধ্যে ডিফারেন্সটা হলো গিয়ে এখানে কোনো লিস্টিং বা ওই যে অ্যাক্সেসের ঝামেলাটা না, এটা মেইনলি হলো স্ট্রিমিং টাইপের জিনিসপত্রের জন্য ইউজ করা হয়, বা আমি সরাসরি একটা জিনিস অ্যাক্সেস করবো একটা জিনিসের জন্য। এখানে মাল্টিপল জিনিসপত্র নিয়ে কাজ হয়। হ্যাঁ, এতক্ষণ পড়ছে ওই সময় শুনতে ইচ্ছে করে আমার না, বসেন। এসএমবি সাম্বা, সরি সাম্বা সার্ভার। এসএমবি কি জিনিস? সার্ভার মেসেজ ব্লক। কি কাজ করে? ঠিক আছে তো, ভুল বলেন না, বাকিটা আর বলবো না। বলেন। ওই স্যার ওটা বললেই স্যার বলতে হ্যাঁ, তাহলে পরের তাহলে হলো ভীমকুমার হাসান বলবেন। আচ্ছা, আপনি বলেন। অনেক আপনার কথা শুনি না। স্যার ওই যে নুরানন্দ স্যার আমি একদিনও দেখে কিছু বলতে না, পরে আচ্ছা, পায়েল আপনি বলেন। ও হ্যাঁ, পায়েল পরে না স্বাভাবিক। স্যার একটু বলেন। হ্যাঁ, এসএমবি সার্ভার মেসেজ ব্লক। The server message block is a client-server file sharing protocol that describes the structure of shared network resources such as directories, file printers, and serial ports, as shown in the figure. It is a request-response protocol. All SMB messages share a common format. This format uses a fixed size header followed by a variable size parameter and data component. কি বুঝেছে? কি বুঝেছে? ওপর স্যার শুনে নিলাম। স্যার কি বুঝেছে? পড়েন কি করে? না, হ্যাঁ, প্রিন্টার অ্যাক্সেস করতেছে তার মানে অ্যাক্টিভ ডিরেক্টরি না তো, পাগল নাকি? কি সব কথা বলে? অ্যাক্টিভ ডিরেক্টরি কি? এডি কি? এডির সাথে এটার সাথে কোনো সম্পর্ক নেই। ফাইন ভাই, এসএমবি কি কাজ করে? হ্যাঁ, মেসেজ আদান প্রদান করতেছে, খুব সুন্দর জিনিস। বাট স্পেসিফিক কোন কাজ ছিল? হ্যাঁ, ডিভাইস, ইন্ডিভিজুয়াল ডিভাইস অ্যাক্সেস করার জন্য এটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, আর তাছাড়া স্পেসিফিকভাবে এখানে যেটা লেখা নেই, এসএমবি মেনলি নেটওয়ার্কের মধ্যে উইন্ডোজ যে সিস্টেমগুলো আছে, উইন্ডোজ ওএসডি যে সিস্টেমগুলো, ওদেরকে এক্সক্লুসিভলি অ্যাক্সেস করার জন্য এসএমবি ইউজ করা হয়। হ্যাঁ, উইন্ডোজকে অন্য কোনো ইসের থ্রুতে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তখন আমার লিনাক্সটা ডিভাইস আছে, ওটার থ্রুতে যদি আমি উইন্ডোজের সাথে কথা বলতে চাই, আমার এসএমবি ইউজ করব। ঠিক আছে আমি, আচ্ছা, এটা অনেক পাতলা, ইভেন আমি প্রতিদিন অনেক পাতলা করে আছি যাতে আমার অ্যাটলিস্ট গরম কম লাগে। আপনি লাস্টে একটু টেস্ট করে দিয়ে, হ্যাঁ স্যার? কি ক্লাস করা পর্যন্ত? 7 to 10 আপনাদের ক্লাসের লিস্টের মধ্যে লেখা আছে, 7 to 10 ক্লাস। চলে যাক তো, আমি মেট্রোর জন্য গান রেডি করি।
আমি মেট্রোর জন্য কান্নাকাটি করি না। হ্যাঁ, যে করে সেই বলছে আমার মেট্রো চলে যাবে। আচ্ছা 2 মিনিট পর ব্রেক দিতেছি। এই ব্রেক নিও না, ব্রেক দিলে পরে 10টা পর্যন্ত রাখবে, ব্রেক না নাও 9:30 ছেড়ে দিবে। আচ্ছা সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা লিসেন, সো এসএমবি কিসের মধ্যে ইউজ হচ্ছে? এসএমবি মেইনলি হলো নেটওয়ার্ক। হ্যালো, ওকে, এসএমবি মেইনলি হলো নেটওয়ার্কের মধ্যে আমার নেটওয়ার্কের মধ্যে যে ডিভাইসগুলো বা এন্ড ইউজারগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করার জন্য এসএমবি ইউজ হচ্ছে। হ্যাঁ, দেখেন সরাসরি যে ফাইল কপি করা যাচ্ছে, খুব ইনস্ট্যান্ট কুইক কাজ করে। কোনটা? না না না, ওটা এসএমবি। এনিডেস্ক হলো আলাদা একটা সফটওয়্যার, আলাদা সার্ভিস। এসএমবি হলো জাস্ট আপনার নেটওয়ার্কের মধ্যে হলো গিয়ে, সাপোজ আমি একটা ল্যান বানাইছি, ল্যানের মধ্যে হলো গিয়ে ডিভাইস অনগুলো আছে, আমি যে কোনো ডিভাইসকে অ্যাক্সেস করার জন্য কুইক অ্যাক্সেসের জন্য এসএমবি ইউজ করবো। এটা নেটওয়ার্কের বাইরের কিছু কাজ করা যায়, যেমন হলো গিয়ে যেমন আচ্ছা আমি এক্সাম্পল আসলে বলতেছি। আমার খুব একটা এসএমবি নিয়ে আমার কাজ করা কম, আমি জাস্ট খালি হ্যাক করার জন্য এসএমবি বলতে একটা জিনিস আছে, ওইটাকে কীভাবে অ্যাটাক দেওয়া যায় ওগুলো আমার খুব বেশি মনে আছে। বাট এসএমবিকে রিমোটলি অ্যাক্সেস করা যায়, হ্যাঁ করা যায়, রিমোট অ্যাক্সেস আছে এসএমবি। আচ্ছা ইমেলের জন্য কিছু আছে, ধরেন ইমেল আছে আমাদের, HTTP আছে, জান এগুলো নেক্সট দিন বলবো। সারা